মূলত ঘটনাটি একজন ব্যক্তির সাথে ঘটেছিল, তার পরিবারের সাথে মূলত। আর তিনি বর্তমানে ফটিকছড়ি একটি নামকরা মসজিদের ইমাম, তার নামও বলেছেন এবং মসজিদের নামটিও বলেছেন। সঙ্গত কারণে তার নামটি বলা নিষেধ করেছেন, কারণ উনি খুবই প্রচার বিমুখ একজন মানুষ। গণমাধ্যমে তার নাম পরিচয় প্রকাশিত হোক সেটি তিনি চান না। আর এটি কেন প্রকাশিত এইভাবে না হোক এটি তিনি চান না, বিশেষ করে তার নামটা। এটি পুরো ঘটনাটা পড়লে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। চলুন যেভাবে লেখা আছে সেভাবেই আমরা শুরু করি। ঘটনার সাল ঠিক বলতে পারেননি তিনি, সম্ভবত 1950 বা 1951 সালের ঘটনা। সালটা এজন্যই অনুমান করা গিয়েছিল যে, কারণ আঙ্কেল বলেন ভাষা আন্দোলনের সময় তিনি 12 কি 13 বছরের বালক ছিলেন। আঙ্কেলের দেশের বাড়ি জামালপুর জেলায়। গ্রামের নামটা তিনি উল্লেখ করেননি, শুধু এতটুকু বলেছেন জামালপুরের অনেক প্রসিদ্ধ এবং নামকরা হুজুরের নাতি ছিলেন তিনি। সেই হুজুরের কথা নাকি অনেকেই জানতেন, যেহেতু তিনি মানুষের অনেক উপকার করেছিলেন এবং পরহেজগার আল্লাহর পরম ভক্ত ছিলেন। আর এজন্যই হয়তো জিনেরাও ওনাকে পছন্দ করেছেন মানুষের উপকারের ওসিলা বানানোর জন্য। তো যাই হোক, আঙ্কেল যেভাবে বলেছেন সেভাবেই বলছি। আমার দাদা আমাকে অনেক ভালোবাসতেন। আমার আব্বা আমার দাদার একমাত্র সন্তান ছিলেন, কেননা আমার দাদা বেশি দিন আমার নানির সান্নিধ্যে ছিলেন না। একজন পুরুষের জন্য ব্যাপারটা কঠিন, কিন্তু কঠিন হলেও আল্লাহর ইচ্ছা হলে যে কোনো অসাধ্য সাধন হয় নিমিষেই। ঘটনার সাল মূলত আরো আগে, মানে 1890 বা এরকম একটা সময়ে। আমার দাদা যখন মৃত্যু সজ্জায়, তখন তিনি আমার আব্বা আর আমাকে ঘটনাগুলো বলেছিলেন। বলা বাহুল্য, আমার দাদা বরাবর 60 বছর বয়সে ইন্তেকাল করেন। দাদাকে সকলেই চিনলেও দাদার এমন ঘটনাগুলো কেবল আমি আর আমার পরিবারের কজনেই জানি। আমার দাদাও নিষেধ করে গিয়েছিলেন তাকে নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না হয়, মানে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলুক, সেটা দাদা চাইতেন না। আমার দাদার আব্বা তখনকার সময় মসজিদে ইমামতি করতেন। আর্থিক অবস্থা তেমন ভালো না হওয়ায় তিনি জমিতে বিভিন্ন কিছু চাষাবাদ ও পশুপালন করতেন। ওনার বিয়ের 10 থেকে 12 বছর পার হয়ে গেলেও কোনো সন্তান হচ্ছিল না। ফলে গ্রামের মানুষজন নানান কথা বলতে থাকে। এক পর্যায়ে আমার দাদার আম্মা দাদার আব্বাকে বলেন, আমি মানুষের কথা শুনতে পারবো না, আমি বাপের বাড়ি চলে যাব। তখন দাদার আব্বা ওনার বউকে অনেক বোঝান এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে বলেন এবং নিজে নিজে নিয়ত করেন যে যতদিন তার সন্তান সন্ততি হবে না ততদিন তিনি রোজা রাখবেন এবং রাত দিন তিনি আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইবেন। যেমন নিয়ত তেমনই কাজ। পরের দিন থেকে তিনি রোজা রাখা, তাহাজ্জুদ নামাজ আদায়, কোরআন পাঠ এগুলো করতে শুরু করেন। যেহেতু মসজিদ থেকে আমার দাদাদের বাড়ি একদমই কাছাকাছি ছিল, সেহেতু তিনি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে বাড়িতে গিয়ে আবার সেহরি খেয়ে মসজিদে এসে ফজরের নামাজ আদায় করে কিছুটা ঘুমিয়ে নিতেন। এভাবেই চলছিল তার সাধনা। এমন ঘটনা তৃতীয় দিন থেকে তিনি খেয়াল করতেন মসজিদে তাহাজ্জুদ নামাজ আদায়ের সময় তার সাথে একই সারিতে আরো কিছু অদৃশ্য সত্তা সেখানে নামাজ আদায় করতেন। মানে ব্যাপারটা তিনি অনুভব করতেন, কিন্তু কখনো সালাম ফেরানোর পর কাউকেই দেখতে পেতেন না। আবার যখনই তিনি সেহরিকে ফিরে আসতেন তখন তার মনে হতো এইমাত্র এখান থেকে অনেকেই নামাজ আদায় করে গেছেন, আর নাকে অনুভব করতেন অদ্ভুত মিষ্টি এক সুগন্ধি। তিনি মুগ্ধ হয়ে এসে সুগন্ধি অনুভব করতেন। এভাবে যতই দিন যায় তিনি সেই অদৃশ্য সত্তাগুলোর অস্তিত্ব আরো বেশি করে টের পেতে থাকেন। 11তম দিনে তিনি সেহরি খেয়ে অন্যান্য দিনের চেয়ে একটু আগেই ফিরে আসলে খেয়াল করেন নামাজের জন্য মাটিতে বেছানো কাপড়ে 4-5 জন মানুষের পায়ের ছাপ, মানে কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তিনি তাদের ডিস্টার্ব হবে ভেবে একপাশে চুপ করে দাঁড়িয়ে রইলেন
এক পর্যায়ে দেখলেন পায়ের ছাপগুলো নিজে থেকে অদৃশ্য হয়ে কাপড়ের ভাঁজগুলো সমান হয়ে কাপড়টা একদম গোছানো আর স্বাভাবিক হয়ে গেছে, আর তার নাকে সেই অদ্ভুত সুগন্ধি অনুভব করতে লাগলেন। তিনি মনে মনে ভয় পেলেও ঘাবড়ে না গিয়ে কি হয় সেটা দেখতে লাগলেন। দেখলেন দরজা দিয়ে একে একে 5টা সাদা আলো বেরিয়ে গেল। সাদা আলো মানে বেড়ার ফাঁকে যদি সূর্যের আলো আসে যেরকম আলোর অবয়ব তৈরি হয়, ঠিক ওই রকমই। তিনি ব্যাপারটা দেখে ভয়ে সিজদা দিয়ে রইলেন। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ফজরের নামাজ আদায় করলেন এবং তখন গ্রামের আরো কয়েকজন সেখানে নামাজ আদায় করতে আসেন। নামাজ শেষে তিনি লোকের কাছে জিজ্ঞেস করেন মসজিদে আসার সময় কেউ কিছু দেখেছেন কিনা। তো মানুষজন জিজ্ঞেস করেন যে কি জিনিস হুজুর, আমরা তো কিছু দেখিনি। তখন তিনি ব্যাপারটা এড়িয়ে যান। এই ঘটনার পরের রাতেও তিনি একই দৃশ্য দেখেন। এভাবে পরপর 3 দিন দেখার পরে তিনি নিশ্চিত হলেন এখানে এসব অদৃশ্য সত্তা প্রতিদিনই আসেন। তখন তিনি মনে সাহস করে তাদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেন। সাহস করতে করতে প্রায় 3 দিন পরে, মানে ওই ঘটনার 7ম দিনে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করে আর বাড়িতে গেলেন না। তিনি মসজিদের এক কোণায় চুপ করে দরজা খোলা রেখে বসে রইলেন। তিনি দেখলেন লম্বা লম্বা সাদা ধবধবে 5টি আলো মসজিদে প্রবেশ করে, আর সাথে সাথে সেই সুগন্ধি তিনি অনুভব করতে লাগলেন। সেই আলোগুলো একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। অনেকক্ষণ পরে যখনই সেই কাপড় সোজা হয়ে ঠিক হয়ে যেতে থাকে, তিনি তখন সাহস করে উঠে দাঁড়িয়ে সেই অদৃশ্য সত্তাগুলোর উদ্দেশ্যে সালাম দেন। একটু পরেই সালামের জবাব আসে সম্মিলিত কণ্ঠে। এবার তিনি যা দেখলেন তাতে তার চোখ রীতিমতো অবাক। তিনি দেখলেন সাদা ধবধবে দাড়ি, মাথায় সাদা পাগড়ি, সাদা চুলের শূন্যে ভাসমান 5টি শরীরবিহীন মাথা তার সামনে দৃশ্যমান হয়। শুধু মাথা, শরীর নেই। তাকে এভাবে ভয় পেতে দেখে সেই মাথার একজন বলে উঠল, ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আমরা আপনাকে চিনি এবং আপনার উদ্দেশ্যও জানি। তাদের মুখে এমন কথা শুনে তিনি একটু চুপ থেকে জিজ্ঞেস করেন, আপনারা কারা? তখন তারা জবাব দেন, আমরা আল্লাহর ভক্ত কিছু জিন। তখন তিনি মাটিতে বসে পড়েন আর তাদের উদ্দেশ্যে সিজদা দিতে যাবেন। তখন তারা সমস্বরে বলে উঠল, আরে আরে থামুন, এ কি করছেন? আমরা যে গুনাহগার হয়ে যাব। সিজদার মালিক একমাত্র আল্লাহ, আপনি আমাদেরকে সিজদা দিচ্ছেন কেন? তখন তিনি কেঁদে ওঠেন আর তার সন্তান না হওয়ার ঘটনা বলতে লাগলেন। তখন সেই অবয়বগুলোর মধ্যে একজন বলে ওঠেন, আগেই বলেছি আমরা আপনার ঘটনা এবং নিয়ত কি সেটা জানি, কিন্তু আপনি কিছু পাবার আশাই করছেন। মানে আপনার এমন সাধনার উদ্দেশ্য আর স্বার্থ জড়িয়ে আছে এমন দুনিয়াবি কাজে, যার জন্য আল্লাহ এই বিষয়টি হয়তোবা পছন্দ করছেন না। হয়তোবা আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে। আপনি আল্লাহর উদ্দেশ্যেই শুধু ইবাদত বন্দেগী করতে থাকুন, তাহলে আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তখন তিনি জানতে চাইলেন, আমাকে আর কি কি করতে হবে আমাকে বলে দিন, তাহলে আমি আপনাদের নিকট চিরজীবন কৃতজ্ঞ থাকব। তখন সেই অবয়বটি বলেন, আমরা কেউ কিছু তো করতে পারবো না। সকল প্রশংসা এবং ক্ষমতার মালিক আল্লাহ, তিনি চাইলে সবকিছু সম্ভব। তখন আমার দাদার আব্বা অঝরে কাঁদতে লাগলেন। তার কান্না দেখে অন্য একটি মাথা বলে উঠল, কাঁদবেন না, যেহেতু আপনি আমাদের দেখেছেন আর জেনেছেন, সেহেতু আমরা আপনাকে নিরাশ করব না। আল্লাহর ইচ্ছা হয়েছে বলেই আপনি আমাদেরকে দেখতে পেয়েছেন, কিন্তু আমাদের যে কিছু শর্ত রয়েছে আর যেগুলো প্রতিপালন করা কোনো পুরুষ মানুষের জন্য অনেক অনেক কঠিন। আপনি কি পারবেন সেগুলো? যদি পারেন তাহলে আমরা শর্তগুলো বলতে পারি, এছাড়া আমাদের আর কিছুই করার নেই। যদি আমরা আপনাদের কোনো উপকার করতে পারি আপনার পরিবারের, তাহলে আমরাও পরকালে আল্লাহর দরবারে মুক্তির কোনো একটি রাস্তা পেয়ে যাব। কারণ আল্লাহ পরকালে কাকে কোন বিষয়ে ধরে ফেলবেন আমরা কেউ জানি না। তখন কোনো নেক কাজের উদ্দেশ্যে যদি বা নেক কাজের কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, তাই আমরা আপনার উপকার করব।
কিন্তু এই শর্তগুলো না মানলে আমরা আপনার কোনো উপকার করতে সক্ষম হব না, কারণ আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে যেগুলো আপনারা বুঝতে পারবেন না। তখন আমার দাদার আব্বা বলেন, আমি সন্তান পেতে আপনাদের যে কোনো শর্ত মানতে রাজি আছি। সেই তাদের শর্তগুলো বলতে থাকেন। 1 নম্বর শর্ত, আজ থেকে 41 দিন পর আপনার সহধর্মিণী গর্ভবতী হবেন। 2, আপনি এবং আপনার সন্তানের বয়স হবে 60 বছর। আপনার সন্তানের বয়স 41তম দিন থেকে সকল অশুচি ও অপবিত্র বিষয় থেকে নিজেকে আপনি দূরে রাখবেন, এমনকি নিজের স্ত্রীরও কাছে আপনি যেতে পারবেন না। প্রত্যেক ফরজ নামাজ এবং রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। জ্ঞাতসারে কোনো পাপ কাজের দিকে ধাবিত হবেন না। আপনার কাছে কেউ সাহায্যের জন্য আসলে তাকে ফিরিয়ে দেবেন না এবং আমাদের কথা কাউকে জানানো যাবে না। এবং মৃত্যুর পর আমাদের 5 জনের 3 জন চলে যাবে, বাকি 2 জন আপনার সন্তানের সাথে থেকে যাবে। এসব শর্ত বলার পর তারা দাদার আব্বাকে 3 দিন সময় দেন চিন্তা করে জানানোর জন্য। 3 দিন পর দাদার আব্বা আবার তাদেরকে সালাম দিয়ে তাদের শর্তে রাজি আছেন বলে সম্মতি জানান। তারাও দাদার আব্বাকে দোয়া করে বিদায় নেন। ওই দিনের 41তম দিন পরে দাদার আম্মা গর্ভবতী হন এবং নির্দিষ্ট সময় দাদার জন্ম হয়। দাদার বয়স যখন 41 দিন, তখন থেকেই আমার দাদার আব্বা ওনার স্ত্রী থেকে আলাদা থাকা শুরু করেন এবং আমার দাদার আম্মা নারী জীবনের সবচেয়ে বড় উপহার আল্লাহর দেয়া আমার দাদাকে পেয়ে হাসি মুখেই তার স্বামীর থেকে আলাদা থাকা শুরু করেন। বাড়ির অন্যান্য সদস্যরা এত কিছু জানতেন না, কেননা তারা আলাদা থাকলেও আচরণে তা কখনোই ফুটে উঠত না। বেশ হাসি খুশি এবং আনন্দের দিন কাটছিল তাদের। এদিকে আমার দাদার আব্বা ধীরে ধীরে নিজের মধ্যে অলৌকিক কিছু চিহ্ন অনুভব করতে লাগলেন। মানে কেউ কোনো সমস্যার কথা বললে তিনি তার সমাধানে সেই জিনরূপী সত্তাদের থেকে সমাধান পেয়ে যেতেন। কোনো জিনিস হারিয়ে গেলে কোথায় আছে তা নির্দিষ্ট করে বলা, এমনকি শাস্তি না দেওয়ার শর্তে সেই চোরের নাম সহ বলা, জিনপরির আছর কাটানো, তাবিজ কবজের বালাই থেকে রক্ষা সহ যাবতীয় অতি প্রাকৃতিক বিষয়ে তিনি সমাধান দিতে থাকেন। ফলে মানুষের কাছে তিনি দ্রুতই পরিচিতি পেয়ে যান। এদিকে আমার দাদাও আচার আচরণ, জ্ঞান গরিমায় অন্য বাচ্চাদের তুলনায় অধিক পারদর্শী হতে থাকেন। দাদার বয়স যখন 20 বছর, তখন দাদার আব্বা তাকে ডেকে সবকিছু খুলে বলেন। বলা বাহুল্য, এতদিনে আমার দাদাও বেশ নামাজ কালামি আর কোরআনের হাফেজ হয়ে গেছেন। এক রাতে আমার দাদার আব্বা দাদাকে সেই জিনের সাথে পরিচয় করিয়ে দেন। প্রথম দেখা আমার দাদা জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তী কয়েকদিন পরে ধীরে ধীরে তিনিও তাদের সাথে অভ্যস্ত হয়ে যান এবং তাদের কথা মতো 25 বছর বয়সে দাদাকে বিয়ে করানো হয়। আমার দাদাকেও সেই সব শর্ত পালনের জন্য বলা হয়। এদিকে 60 বছর পূর্ণ হবার পরের দিনই রমজান মাসের শবে কদরের রাতে আমার দাদার বাবা ইন্তেকাল করেন। আমার দাদাও বিভিন্ন পরীক্ষার মধ্যে গিয়েছেন। বিয়ের পর থেকে 12 বছর আমার দাদাও নিঃসন্তান ছিলেন। আর এ সময় সেসব জিনেরাও তার থেকে দূরে ছিলেন, তাকে পরীক্ষা করতেন। তার নামাজ পড়া কখনোই বাদ ছিল না। দেখা যেত দাদা খেতে বসেছেন, হঠাৎ এক ভিখারি এসে তার ভাত খেতে চাইছে। বাজার থেকে মাছ কিনে নিয়েছেন, পথে সব বাজার সদাই কোনো ভিখারি চেয়ে বসেছে। রোজার সময়, সেহরির সময় হঠাৎ তার ঘুম চলে এসেছে, ফলে কিছু না খেয়েই তার রোজা রাখতে হয়েছে। আবার এমনও হয়েছে নামাজে দাঁড়িয়ে তিনি তার সামনে হঠাৎ অপরূপ সুন্দরী নারী দেখেছেন। এমন অনেক কঠিন পরীক্ষার পরে দীর্ঘ 12 বছর পর আমার দাদি গর্ভবতী হন এবং আমার আব্বা জন্ম নেন। এদিকে সময়ের সাথে শর্ত অনুযায়ী আমার বাবার বয়স 41 দিনের পর থেকে আমার দাদাও আমার দাদি থেকে আলাদা থাকতে শুরু করেন। আমার বুদ্ধি হবার পর দেখতাম দাদা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, একদম ফিটফাট থাকতে পছন্দ করতেন। সাদা পাঞ্জাবি, হাতে তসবিহ, মাথায় টুপি, মৃদুস্বরে কথা বলা, মুচকি হাসা, ধীরে ধীরে খাওয়া, মানে সবকিছুই অন্য মানুষ থেকে অনেক আলাদা মনে হতো। তাকে দেখলেই মনের মধ্যে এক ধরনের আলাদা ভক্তি জাগতো। আমার আব্বা একটু অন্য টাইপের ছিলেন, মানে ওনার বাপ দাদা থেকে ভিন্ন, একটু চঞ্চল, দুরন্ত আর একটু অগোছালো। এটার পেছনেও একটা কারণ রয়েছে। যেহেতু আমার দাদার কাছে সেই 5 জন জিনের 2 জন ছিলেন, সেহেতু তাদের শক্তি সামর্থ্য অনেকটাই কমে গিয়েছিল।
সাথে তাদেরও যথেষ্ট বয়স হয়ে গিয়েছিল। একবার এক হিন্দু পরিবারের নতুন ঘর তৈরির সময় প্রথম পিলার স্থাপনের সময় এক শ্রমিকের পায়ে পেরেক ঢুকে রক্ত পড়ে যায় সেই পিলারের গর্তে, এবং সেই রাতেই এক যক্ষের উদ্ভব হয়। সে ওই পরিবারের ছোট মেয়ের শরীরে নিজেকে ঢুকিয়ে নেয় আর সবাইকে বলতে থাকে, এটা আমার ভিটা, তোরা চলে যা, নয়তো আমি কাউকে ছাড়ব না। নতুন রক্তে আমি মুক্ত হয়েছি, এতদিন আমি বন্দী ছিলাম এই মাটির নিচে। মেয়েটা এই বলে নিজের হাতে মাটি খামচে খেতে থাকে আর পশু পাখির রক্ত এনে দিতে বলে। সেই হিন্দু পরিবার উপায় না দেখে দাদার কাছে নিয়ে আসেন। যেহেতু আমার দাদাও কিছু অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন, সেহেতু তিনি অনেক ঝাড়ফুঁক করে আর পানি পড়া দিয়ে মেয়েটিকে রক্ষা করেন। কিন্তু বিপত্তি ঘটে ওখানেই। দাদার সাথে থাকা জিন দুটি দাদাকে বলেন যে এই যক্ষ অনেক শক্তিশালী, যেহেতু এতদিন সে মন্ত্রের মাধ্যমে বন্দী ছিল, সেহেতু তার বয়স একটুও কমেনি, ফলে তার শক্তি সামর্থ্য অনেক বেশি তাদের তুলনায়, কেননা তারা আবার বয়স্ক হয়ে গিয়েছিলেন। তারা তাদেরকে সতর্ক করেন যে বাড়ির সবাই সাবধানে থাকেন, সন্ধ্যার পর কেউ যেন বাড়ি থেকে বের না হয়। তো এর কিছুদিন পরে পূর্ণিমার রাতে চাঁদের আলোতে গ্রামের ছোট ছেলে মেয়েরা বলেছিল যে খেলছিল, তো আমার আব্বাও আমার দাদি নামাজে থাকা অবস্থায় বাড়ির বাইরে চলে আসে আর অন্য বাচ্চাদের সাথে খেলতে থাকে। এক পর্যায়ে লুকোচুরি খেলতে খেলতে আমার আব্বা কোথায় লুকায় সেটা আর কেউ জানে না। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে আমার দাদা আসনে বসার পরেও সেই জিন দুটো আর হাজির হয় না। একমাত্র সন্তানকে হারিয়ে আমার দাদির তো অনেক খারাপ অবস্থা। পুরো গ্রামের সবাই অনেক খুঁজতে থাকে চতুর্দিকে, কেউ কেউ আবার পুকুরেও খোঁজ করতে থাকে, কিন্তু আমার আব্বাকে আর পাওয়া যায় না। সেই ছোট ছেলে মেয়েদের মধ্যে থাকা এক মেয়ে তার বাড়ির লোকদের বলে যে সে আমার আব্বাকে নাকি দেখেছে। কালো একটা লোক আমার আব্বাকে নাকি পা ধরে টেনে বাড়ির পাশে থাকা নারকেল গাছে তুলে নিচ্ছে। যেহেতু মেয়েটা ছোট, সেহেতু তার কথা কেউ তেমন গুরুত্ব দেয় না। এদিকে ঘটনার পরের দিন আবার আমার দাদা তার জিনদের ডাকতে থাকে, এবং অনেকক্ষণ পর হঠাৎ একজন জিন এসে দাদাকে বলেন তাকে ধরতে পারিনি এখনো। এই বলে তিনি আর কোনো কথা না বলেই অদৃশ্য হয়ে চলে যায়। কাকে ধরতে পারিনি, কি হয়নি, এই বিষয়গুলো আর কিছু বলে না। দাদা আমার দাদিকে শান্ত হতে বললেন আর আল্লাহর উপর বিশ্বাস রাখতে বলেন। এই ঘটনা 3 দিন পরে আমার চাচার বাড়ির নারকেল গাছে নারকেল পাড়ার জন্য এক গাছি আমাদের বাড়ির পাশের একটা নারকেল গাছের উপরে যখন ওঠে, তখন ওই পাশের গাছের চূড়ায় যখন তার চোখ যায়, তখন তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওঠেন, বলে আরে ওইটা কি রে, ওইটা কি? তখন নিচে থাকা সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে। তিনি বলেন পাশের ওই নারকেল গাছের একদম চূড়ায় একটা বাচ্চা শুয়ে আছে, এক পাশে কাত হয়ে। তখন সবাই তাড়াতাড়ি সেই গাছের নিচে যায়, আর সেই গাছি সহ আরো একজন সেই নারকেল গাছের উপরে উঠে দেখতে পান আমার আব্বাকে কে যেন মাকড়সাল জালে জড়িয়ে গাছের চূড়ায় ঘুম পাড়িয়ে রেখেছে। পরে সেই ছোট মেয়েটির পরিবারের লোকজন সবকিছু খুলে বলেন এবং মেয়েটির কথা সত্যি বলে মেনে নেয়। এদিকে আমার দাদা এসে আমার আব্বাকে পানি পড়া ছিটিয়ে জ্ঞান ফেরান। জ্ঞান ফিরে আমার আব্বা পাখির ছোট বাচ্চার মতো উপরের দিকে হা করে তাকিয়ে কি যেন খেতে চাইছিল। পরে আমার দাদা তার মুখে পানি পড়া দিতেই আমার আব্বা পুরোপুরি জ্ঞান ফিরে পান। আমার দাদি আমার আব্বাকে জড়িয়ে অনেক কান্নাকাটি করেন। সেদিন রাতে আব্বার অনেক জ্বর আসে। জ্বর 2 দিন থাকে, আস্তে আস্তে জ্বর কমেও যায়, কিন্তু আমার আব্বা কেমন জানি অন্যরকম হয়ে যায়। মুখের ভাষায় তোতলানো ভাব চলে আসে। সুস্থ সুন্দর বিচক্ষণ একটা ছেলের এই অবস্থা দেখে সবাই মন খারাপ করেন, কিন্তু সে যে বেঁচে আছে এবং তাকে ফেরত পাওয়া গেছে, এজন্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকেন সবাই। 3 দিন পর আমার আব্বার কাছে সেই দুজনের একজন জিন ফেরত আসে এবং বলেন যে তাদের সাথে যুদ্ধ করে, মানে সেই যক্ষ যে ভয়ানক জিন, তার সাথে যুদ্ধ করে এই 2 জন জিনের একজন ইন্তেকাল করেছেন। পরে একজন জিন আমার দাদাকে আমার আব্বার সাথে কি হয়েছিল তা বলেন। সেই জিনটি বলেন আমার আব্বাকে সেই রাতেই যক্ষটি মেরে ফেলত, কিন্তু যেহেতু সেই জিনেরা তাকে সবসময় ধরতে তাড়া করেছে, ফলে সে পালিয়েছিল। আমার আব্বাকে যখন বন্দী করেছিল তখন থেকেই সেই নারকেল গাছেই ছিল। পরে 3 দিন পরে তারা সেই যক্ষটিকে ধরে ফেলেন এবং তুমুল লড়াই করে একজন
মারা যান। সেই অপর জিনটি দাদাকে এরকম আর কোনো কঠিন কাজ করতে নিষেধ করেন এবং বলেন, আমি নিজেও এখন অনেক বয়স্ক হয়ে গিয়েছি, আমাদের পঞ্চ বলয় ভেঙে গেছে আরো বহু আগেই, আমার তেমন শক্তিও নেই, আর আমার সাথে থাকা আমার সহযোগী সেও আপনার সন্তানকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে। মারা যায়নি, তিনি শহীদ হয়েছেন। তাই আপনি জিন তাড়ানোর কাজ আর করবেন না, কারণ যে জিনকে আপনি তাড়াবেন সে সহ তার আত্মীয় স্বজন সাঙ্গপাঙ্গ ওরা ফেরত এসে আপনাকে অ্যাটাক করবে। আমার একার পক্ষে সেগুলো ট্যাকেল দেওয়া সম্ভব হবে না, কিন্তু ছোটখাটো তদবির দিয়ে মানুষকে সাহায্য করবেন। আর আপনার ছেলে আর কোনোদিনই স্বাভাবিক হতে পারবে না, কেননা ওই যক্ষটি এক অশুভ পানি খাইয়ে সেখানে বন্দি করে রেখেছিল। আর আপনার বয়সের সাথে সাথে আমারও যাওয়ার সময় চলে এসেছে, আমার পরে আর কেউ আপনাদের কারো সাথেই আর থাকবে না। এই কারণে আর জিনের চিকিৎসা আপনি আর করতে পারবেন না। পরে সে রাতে আমার দাদা অনেক কান্নাকাটি করেন। এরপর থেকেই দাদা জিন ভূত তাড়ানোর আর কোনো কাজ করতেন না, কিন্তু ছোটখাটো তদবির করতেন। আর যুগের আধুনিকতার সাথে সাথে জিন ভূত তাড়ানোর কাজও কমে আসে, অথচ এই অব্যর্থ ছোটখাটো তদবিরের, যেমন দুঃস্বপ্ন, রাতে ভয় পাওয়া, ছোট বাচ্চার অহেতুক কান্না, বহুদিনের পুরনো রোগ নিরাময় ইত্যাদির মাধ্যমে দাদা এক নামে পরিচিতি পান। এভাবে দিন, মাস, বছর কেটে যায়। আমার আব্বাকে 25 বছর বয়সে বিয়ে করানো হয়। আব্বা আগের থেকে কিছুটা সুস্থ হলেও পুরোপুরিভাবে আর কখনোই সুস্থ হতে পারেননি। তার কথায় তোতলানো ভাব রয়ে যায়, আর আচরণে থাকে অসামঞ্জস্যতা। দাদার মৃত্যুর সপ্তাহখানেক আগে আমাকে আর আমার আব্বাকে ডেকে সব ঘটনা খুলে বলেন। আমি আজও অবাক হই, দাদা কখন মারা যাবেন তিনি জানতেন। তিনি বলতেন 60 বছর পূর্ণ হলে তিনি ইন্তেকাল করবেন। মৃত্যু পথযাত্রী কাউকে এত সহজ সাবলীল থাকতে জীবনে কখনো কাউকে দেখিনি। ঠিকই 60 বছর পূর্ণ হলে ভাষা আন্দোলনের রমজান মাসের প্রথম জুমাবারে জুমার নামাজের পরে দাদা ইন্তেকাল করেন। আর 2000 সালের 14 জানুয়ারি আমার আব্বু ইন্তেকাল করেন। বলা বাহুল্য, দাদা প্রায়ই 3 থেকে 4 বছর শয্যাশায়ী ছিলেন, কিন্তু নামাজের সময় তাকে তুলে বসিয়ে দিতে হতো। এসব কাজ আমিই করতাম। দাদা আমাকে শরীর বন্ধ করার কিছু তদবির দিয়ে গেছেন, আর বলেছিলেন এই পবিত্র কোরআন শরীফেই সর্বরোগ সর্ববাধার সমাধান রয়েছে। আমাকে বলতেন, যতই কোরআন পাঠ করবি ততই নিজেকে জানবি, যেদিন কিছু জানতে পারবি সেদিন থেকেই মানুষের উপকার করবি। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এই পাগলের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো। এই পাগলটা সেদিন সকালে বাসা থেকে খাওয়া দাওয়া না করেই বের হয়ে যায়। বহুদিন যাবৎ ঘুমের মধ্যে তিনি এদিক সেদিক বের হয়ে যেতেন। কানের মধ্যে হুটহাট হাত দিয়ে ফেলতেন। তার আশেপাশের লোকজন বলেছে তিনি নাকি মনে করতেন তার চারিপাশে মানুষ তাকে বকাবকি করছে, তাকে মারধর করছে, এবং তা কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে যেত। তিনি মাঝে মধ্যে দেখা যেত কেউ কথা বলছে, হঠাৎ করে হাত গুটিয়ে ফেলছে, মাথা নিচু করে ফেলছে। কেউ তাকে কেউ যদি কেউ কাকে মারতে যায়, যেরকম অ্যাটিটিউড হয় যে যাকে মারবে, তো সেই ওই রিফ্লেক্সটা তার কিছুক্ষণ পর চলে আসতো। তো সাইকিয়াট্রিস্টের কাছে গেছে বহুবার, কিন্তু সেই ঘুমে থাকলেও আর কাজে থাকলে তিনি জিনিসগুলা ভুলে যেতেন, সেই আচরণটা করতেন না। তো তার একটা বিজনেস ছিল, বার্গারের বিজনেস ছিল। তিনি ভ্যানে করে বার্গার বিক্রি করতেন এবং ভালো কোয়ালিটির সেই বার্গারটা বেশ জনপ্রিয় সেখানকার। তো সেদিন তিনি বাসায় ফেরত আসেন রাত 11টায়। ফেরত আসার পর তার স্ত্রীর সাথে তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, কারণ তার স্ত্রী আরেকজনের সাথে রিলেশনে মত্ত ছিল। তিনি সবই জানতেন, কিন্তু কোনো অ্যাকশনে যাননি। সেদিন তিনি রাতে গোসল করে বের হতে রাত 12টা বেজে যায়। তার স্ত্রী তখন বিছানায় শুয়ে পড়েছেন। তিনি দেখছেন বাসার নিচে, তিনি দেখে গেছেন যে তার স্ত্রী শুয়ে আছে। এই বাসার নিচে যান, তো তাদের বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা। তো নিচে খাওয়া দাওয়া সারেন এবং টিভি ছেড়ে বসেন। তার স্ত্রী তার সামনে হঠাৎ করে আসে। উপর থেকে নিচে নামলে শব্দ পাওয়া যেত, কিন্তু কোনো শব্দ নাই। এসে অকথ্য ভাষায় তাকে গালাগালি করতে থাকে। তিনি খেয়াল করেন তার স্ত্রী তার পাশে নেই, তবে কোথার থেকে শব্দ এসলো তার স্ত্রীকে তিনি দেখলেন মাত্র। তিনি হঠাৎ করে পেছনে ঘাড় ঘুরেতেই দেখেন যে জানালার পাশে ড্রয়িং রুমের পর্দার অন্তরালে কেউ একজন তার দিকে তাকিয়ে হাসছে। তিনি চিন্তা না করে পর্দা সরান, কিন্তু কাউকে খুঁজে পান না। তিনি চিন্তা করছিলেন
এবং এটা তার চিন্তার মধ্যে ছিল। তার বয়ফ্রেন্ড মনে হয় সবসময় তিনি না থাকলে আসেন, এটা সে অনেকদিন যাবৎ চিন্তা করছিলেন। এবং তার কাছে মনে হচ্ছিল এখন যে অবয়বটা বা এখন যে এন্টিটিটা তিনি দেখতে পাচ্ছিলেন পর্দার আড়ালে বসে, সেটা সেই মেয়েটার, তার ওয়াইফের বয়ফ্রেন্ড হতে পারে। তার মাথা কেমন জানি খারাপ হতে থাকে। তিনি শব্দ শুনতে থাকেন, গো টু ইউর রুম, তুমি তোমার রুমে যাও এবং তুমি তোমার কাজ শেষ করো। তিনি রুমে যান এবং তার স্ত্রীকে, এবং তার কার্টের ভ্যানের মধ্যে অনেক চাপাতি থাকে, তো সেই একটা চাপাতি তিনি ভ্যান থেকে নিয়ে আসেন। সেটা ভ্যানটা তার বাসার সামনেই ছিল। ভ্যান থেকে নিয়ে আসেন, তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় জবাই করেন। জবাই করা অবস্থায় তার স্ত্রীর দেহ তিনি পর্দার আড়ালে দেখতে পাচ্ছিলেন। জবাই করা অবস্থায় তিনি তার জানালার মধ্যে, তাদের ওই রুমের মধ্যে জানালার মধ্যে চোখ যায়, দেখে যে তার স্ত্রী জানালার পর্দার ফাঁকে তার দিকে তাকিয়ে আছে। তিনি কোনো হিতাহিত জ্ঞান ধরে রাখতে পারেননি, এতটাই রাগ হয়ে যান যে সেখান থেকে কাটতে কাটতে তিনি টোটাল 12 টুকরা করে ফেলেন। মাথাটা আলাদা করেন এবং সেই পর্দার আড়ালে যেই তার স্ত্রীকে দেখতে পাচ্ছিলেন, সেখানে রাগের মাথায় তার এই ঘুমন্ত স্ত্রীর মাথাটাই ছুঁড়ে মারেন। মর্মান্তিক এই ঘটনার পর তিনি সেই রুমের মধ্যেই ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ার পর তার একবার ঘুম ভেঙেছিল এবং তিনি নাকি তার শরীরের উপরেই তার স্ত্রীর মাথা অনুভব করেন, অথচ সে ঘুমানোর সময় এরকম ছিল না অবস্থা। রক্তাক্ত তিনি, রক্তাক্ত তার চারিপাশ। এই অবস্থায় তিনি রাতের বেলা ঘুমিয়ে যান। পরের দিন নিজেই পুলিশকে ডেকে তিনি জানিয়ে দেন তিনি তার স্ত্রীকে খুন করেছেন। পরে জানা যায় তিনি পাগল এবং তার ব্রেইনে ডিফেক্ট আছে। তার পরিবারের সবাই তাকে আগেই দূরে সরিয়ে রেখেছেন এবং তার পরিবারের তার সাথে কেউ তার যোগাযোগ নেই। তিনি যে এলাকায় থাকতেন সেই এলাকায় এমনিতেই খুন রাহাজানিতে ভরা। সাদা মানুষরা ওই এলাকায় তেমন একটা ভিড়ে না ভিড়লেও দেখা যায় যে ছিনতাইকারীর শিকার হয়ে গেছেন। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এরকম পাগলের ঘটনাও ঘটেছে সে দেশে। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু তার সাথে আমি আরো একটা ঘটনা জুড়ে দিতে চাই। এইটা হচ্ছে একদিনের একটা ঘটনা। আসলে এই ঘটনার সাথে আমি জুড়ে দিতে চাচ্ছি কারণ আমার সাথে রেফাত ভাইয়ের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল বেশ কিছুদিন, এবং যখন আমরা কন্ট্যাক্টে এসেছি তিনি আমাদের সম্পূর্ণ ঘটনা না পাঠিয়ে একটা ঘটনা পাঠিয়েছেন, যেখানে তিনি আমাদেরকে বলেছেন যে এইটা একটা ছোট ঘটনা। আসলে সেই ছোট ঘটনায় হয়তো কোনোভাবে তিনি অপছন্দের শিকার হয়েছেন বা কিছু একটা তিনি বলেছেন যে দেখেন আমরা সবসময় এরকম অবস্থায় যাই, মাঝে মধ্যে এরকম অবস্থা তো আমাদের যেতে হয়। তো চলে আসছে রেফাত ভাইয়ের ঘটনায়। তো সেদিন গভীর রাতে জঙ্গলে একা একা রেফাত ভাই। আপনাদের চিন্তা হতে পারে যে হ্যাঁ, এই লোকটা মাঝে মধ্যে ব্রিজের উপর হাঁটে, এই লোকটা মাঝে মধ্যে একা একা মসজিদ থেকে নামাজ করে বের হওয়ার পর ফজরের পর হাঁটে। এই লোকটার হাঁটার অভ্যাস আছে এবং এই লোকটা প্রচুর হাঁটতো, যার কারণে তিনি আজ হুইল চেয়ারে। যাই হোক, সেদিন রাতে গভীর জঙ্গলে একা একা হাঁটছেন তিনি। গতকাল তার মাকে তিনি দেখেছেন এবং তার ভালো লাগছিল না। এটা আপনারা সবাই জানেন যে তার মাকে তিনি দেখলে পরের দিন তার ভালো কাটে না, এবং তার মা তাকে যেসব জিনিসগুলো দেখায় সেসব জিনিসগুলো তার বেশ অশনি সংকেত হিসাবে কাজ করে। তো আজকে জঙ্গলে একা একা হাঁটার একটা রহস্য আছে, এবং এই রহস্যটা হচ্ছেন যে ওনার 7 জন ওস্তাদের মধ্যে একজন ওস্তাদ 2005 সালে মারা যান, এবং যেই ওস্তাদ মারা যান সেই ওস্তাদ হচ্ছে তার কাছে তার সবচেয়ে কাছের ওস্তাদ, এবং যিনি সবসময় তার ডাকার অন্য ওস্তাদরা আসার আগে তিনি এসে পড়তেন। তো অনেকবার উনি মারা যাওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয় যে তাদের ওই দুনিয়াতে তিনি যেতে চান কিনা। একবার তিনি হ্যাঁ বলেছেন এবং তাকে বলা হয়েছিল আপনি এই জায়গায় পর্যন্ত যাবেন যাতে আপনাকে নিয়ে যাওয়া হতে পারে। তো তিনি জঙ্গলে হেঁটে হেঁটে পরে সিদ্ধান্ত নেন তিনি সেখানে যাবেন না, কারণ এর আগেও তিনি একবার ঝলক দেখার চেষ্টা করেছেন সেই এলাকাটা সম্পূর্ণ সাদা একটা এলাকা, এবং তিনি যখন হাঁটছিলেন তার কাছে মনে হচ্ছিল সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলেন এবং বালুর উপর দিয়ে হাঁটছেন। এটা বালু না পাথর তিনি প্রপারলি মনে করতে পারেন না। তো তিনি জঙ্গলের ভিতরে আছেন এবং পরবর্তী সময় তাকে জানানো হয় যে তাকে এক ঝলক দেখানো হবে, কিন্তু এটা দেখানো হবে তার সামনে কেউ আসবে না। তো তিনি দেখেন একটা লাশ পড়ে আছে এবং সেই লাশের পাশে অনেক অনেক অবয়ব। সবাই কেমন কালারের একটা পোশাক পরা, কালো না সাদা কিছু বোঝা যাচ্ছে না। রেফাত ভাই অন্ধকার জঙ্গলে, সেদিন কোনো চাঁদের আলো পর্যন্ত নেই, ওই জঙ্গলে অনেকগুলা মানুষ হঠাৎ করে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন তার 6 জন ওস্তাদ লাশ কাঁধে তার সামনে এনে রাখলো একটা খাটিয়া। এই খাটিয়ার দীর্ঘ
লম্বা, এটা কমপক্ষে কত কত লম্বা হবে এটা তিনি প্রপারলি বলতে পারছিলেন না, তবে এতটুকু বলতে পারছিলেন এটা স্বাভাবিক লাশের খাটিয়া না, এটা ওই ওস্তাদের লাশের খাটিয়া। এবং তাকে এক দৃশ্য ছোট করে তাকে দেখানো হলো অনেকটা প্রজেক্টরের মতো। জঙ্গলের মাঝে তিনি, এবং চারিপাশে তখন শুনশান নীরবতা। আর কয়েকদিন যাবৎ তার বাসায় বেশ কয়েকবার কল আসছে। একটা ছোট্ট মোবাইল ফোন দিয়েছেন সিটিসেল কোম্পানির একজন লোক, যার কাজ তিনি করে দিয়েছিলেন। তো তিনি আসলে বুঝতে পারতেন না কিভাবে ফোনটা অপারেট করবেন। ফোন আসলে শব্দ জোরে জোরে আসতো, তো তিনি সেগুলো চালাতে পারতেন না। তো ওই মুহূর্তে ফোন তার সাথে ছিল, এবং কি নাম আসতো সেটাও তিনি পড়তে পারেন না। তার নম্বর তিনি ধরতো, অনেক সময় ধরতো না। তো যাই হোক, ওই সময় ওস্তাদরা কয়েকজন ব্যস্ত ওই লাশ নিয়ে। তো ওইখানে একজনই ওস্তাদ ছিল, যিনি তার সাথে ছিল, কারণ তিনি যেন মেন্টালি ভেঙে না পড়েন, এবং ওনার মধ্যে এই ফ্রাস্ট্রেশনটা কাজ করছিল। তো ওই ওস্তাদ বলছিল যে দেখো, তুমি যে ফোনটা আসছে এই ফোনটা ধরো এবং এই বাসায় চলো যাই। তো এই ফোনটা কয়েকদিন যাবত আসছিল, এবং এই ফোনটা আসছিল যিনি ফোন দিচ্ছিলেন রেফায়েত ভাইকে, সেই লোক হচ্ছেন যে রেফায়েত ভাইকে ফোনটা গিফট করেছেন, তারই পরিচিত কেউ, নাহলে তো নাম্বার পেত না। তো তিনি সেই বাসায় যান, এবং বাসায় যেতে গিয়ে দেখেন একজন হুজুর সেই বাসায়, সেই হুজুর মানে ঝাড়ফুঁক করছে, ওই যে বাসাটায় ভিকটিমের বাসা। তো বাসার জানালায় এসে দেখলো যে বাসার জানালাগুলোর মধ্যে ছোট ছোট করে তাবিজ ঝোলানো। সেদিন ঝাড়ফুঁক করা হচ্ছিল যেই ভাইকে, সেই ভাইয়ের বাবা বেশ কিছুদিন আগে মারা গেছেন হার্ট অ্যাটাক করে। এখন সেই ভাই তার বাবা যা দেখতো তা দেখছেন, এবং বেশ কয়েকদিন যাবত তাকে ডিস্টার্ব করছে। তো সেই ভিকটিমের নাম হচ্ছে আপনি ফর এক্সাম্পল আফজাল, আমি আসলে উনি আমাকে নামটা বলেননি। তো এই আফজাল ভাইয়ের ছোট ভাইকে জিজ্ঞেস করা হলে তার বাবার কথা তিনি বলেন। তো তার বাবা তাদের ঘরে বেশ কয়েকদিন যাবৎ মারা যাবার আগে দিয়ে মরা পাখি পড়ে থাকতে দেখতো, এবং একদিন সন্ধ্যার সময় এরকম তার মাগরিবের নামাজের পর তিনি বাসায় ওই মাগরিবের নামাজের পর মুখ হাত ধুয়ে চা চাবে, এমন সময় দেখে তার রুমের মধ্যে মরা অনেকগুলো পাখি পড়ে আছে। তো তিনি চিৎকার দিয়ে ওঠেন, এই তোমরা কোথায়, সবাই আসো, এই রুমে দেখো মরা পাখি পড়ে আছে। তো সবাই এসে দেখে কোথায় কোনো মরা পাখি নাই। তো কিন্তু তার বাবা সবাই আসার পর যখন দেখলো যে তিনি দেখাতে পারছে না, তখন তিনি নিজেও বুঝতে পারছিলেন না তিনি কেন এগুলো দেখছে। তবে সে হয়তো কিছুটা আঁচ করতে পারছিল দেখে, তারপরে সবাইকে তিনি বলছেন না ঠিক আছে, কোনো সমস্যা না। এরপরে তিনি রাতের বেলা বাথরুম করতে যাবেন, তার বাসার সামনে খাটের সাথে অনেকগুলো মরা কুকুর পড়ে থাকতে দেখছে, এবং এটা তিনি মারা যাওয়ার বেশ কয়েক মাস আগের থেকে তিনি এইসব জিনিসগুলা দেখতে এবং সবসময় চিৎকার করে উঠত। এবং ঘুমের মধ্যে তার কাছে নাকি মনে হতো কুকুরের কান্নার শব্দ, এবং কুকুরটা কান্না করছে তার খাটের পাশে বসে কুকুরটা কান্না করছে, এবং কুকুরগুলা কান্না করছে শিয়াল যেভাবে ডাকে সেভাবে। তো রেফাত ভাই সেই বাসার মধ্যে যায়, এবং আশেপাশে দেয়াল, রান্নাঘর, সিলিং, ছাদ, এবং ছাদে কি কি অবস্থা, ছাদে কি যাওয়া আসা করে নাকি জিজ্ঞেস করছিল। তো রেফাত ভাই হঠাৎ করে দেখলো যে ওই কবিরাজটা, ওই যে হুজুরটা এসেছিল, সেই আফজাল সাহেবের হাত ধরেছিল, এবং এই আফজাল সাহেবের হাত ধরে টান দিয়ে দেখলো যে ওনার সাথে একটা কবুতর ছিল, কবুতরটা মারা গেল। তো ওই হুজুর বললো যে রেফাত ভাই আবার সেই হুজুরকে খুব ভালো করেই চেনেন। তো হুজুর বলে যে ভাই আপনি দেখেন, আসলে এটা ডিল করা সম্ভব না, আপনি দেখলে বুঝতে পারবেন, আমি আসি। তো উনি হঠাৎ করে না করে দিল। তো রেফাত ভাই মনে করলো যে উনি যেহেতু আসছেন, তাহলে হঠাৎ আমি আসার কারণে কি না করলো কিনা। তো তিনি বারবার বললো যে আপনি থাকেন, কোনো সমস্যা নাই, একসাথে মিলেই ডিল করি, কোনো কি সমস্যা বের করার চেষ্টা করি। উনি বললো না, আমার পক্ষে সম্ভব না, আপনি করেন রেফাত হুজুর, আপনি করেন, আমি উনি চলে গেল। ওর দিক থেকে উনি সাথে সাথে প্রস্থান করলো। এই ভাই যিনি উনি যার আফজাল সাহেব, উনি রাতের বেলা এরকম মরা পাখি দেখা শুরু করেছে, এবং বেশ কয়েকদিন যাবৎ তিনি নাকি মরা কুকুরও দেখছে ঘরের ভেতরে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তিনি ঘরে ঘরে প্রত্যেকটা রুমে একটা করে লাশ দেখতে পেতেন। তিনি যখনই বাসার মধ্যে মুভ করতো, যে রুমে ঢুকতো সেই রুমে একটা লাশ পড়া দেখতো, এই যে আফজাল সাহেব যাকে দেখতে হুজুর এসছে। তো যাই হোক, রেফাত ভাই বললো যে আমি একটু ছাদে যাব, এবং ছাদে যদি কোনো মানুষ না থাকে বেটার হয় ছাদটা তালা দিয়ে আমাকে ছাদের মধ্যে একা রাখবেন। তো রেফাত ভাই ছাদে যায়। যাওয়ার পরে রেফাত ভাই দেখে যে 30 থেকে 35টা অবয়ব ছাদের
প্রত্যেকটা রেলিং মানে ছাদের রেলিং ধরে ধরে দাঁড়িয়ে আছে। রেফাত ভাইয়ের দিকে তাকিয়েছে কিন্তু কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই তাদের, রেফাত ভাইকে তারা কোনো পাত্তাই দেয় নাই। তো রেফাত ভাই নিচে নেমে গেল এবং ওই মুহূর্তে শুধুমাত্র একজন ওস্তাদ রেফাত ভাইয়ের সাথে ছিল, সবাই আসতে পারে না কারণ একজন যে মারা গেছেন তার সাথে সবাই আছে, সবার ওই পাশটায় ব্যস্ত, তাই এই দিকে রেফাত ভাইয়ের সাথে একজন ওস্তাদ ছিল কিন্তু সেও ওই বাসার ভেতরে ঢুকেনি। রেফাত ভাই বাসা ঢোকার পর এবার রেফাত ভাই দেখা শুরু করলো প্রত্যেকটা রুমে একটা করে লাশ, প্রত্যেকটা রুমে একটা করে লাশ, যেটার কারণে রেফাত ভাইয়ের মনে হচ্ছিল যে এই বাসাতে আরেকটা মৃত্যু ঘটতে যাচ্ছে। এখন ঘটনা যেটা হচ্ছিল যে পরবর্তী দিন বলেছিল যে রেফাত ভাই তাদেরকে বলে এসেছে যে আমি আসলে এখন আমি আমার উস্তাদদেরকে জানাবো যে আপনাদের কি সমস্যা, তবে আপনাদের বাসার মধ্যে ঘোর একটা বিপদ আসছে এবং আসতে পারে, এটার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, তবে এই বিপদটা যে আসবে এবং এটা যে আটকাতে হবে সেটার জন্য আমি আজকে সময় নিতে চাই। তো রেফাত ভাইকে ওই আফজাল সাহেবের ছোট ভাই তাকে বাসায় নামায় দিয়ে আসে। তো যাই হোক, রেফাত ভাই বাসায় যাওয়ার পরে ওস্তাদরা বলেন যে আসলে এখানে ঝামেলা হয়েছে, ঝামেলা হচ্ছে তার মা ছিল, এবার মাটার সাধারণ মৃত্যু হয়েছে, ওই আফজাল সাহেবের মায়ের সাধারণ মৃত্যু হয়েছে। আফজাল সাহেব তার ছোট ভাইয়ের নামে ওই বিল্ডিং এ 5টা ফ্ল্যাট তার মা লিখে দিয়ে গেছে এবং এটা তার মা পৈতৃক সম্পত্তি। অ্যাপার্টমেন্টদেরকে দিয়ে দেওয়ার পরে এখানে 5টা ফ্ল্যাট তাদের 2 ভাইয়ের নামে দেওয়া, কিন্তু তার বাবার নামে কোনো ফ্ল্যাট ছিল না। তো তার বাবা একজন কবিরাজের মাধ্যমে কন্ট্রাক্ট করে তাদের বসে এনে কয়েকটা ফ্ল্যাট নিজের নামে নিতে চেয়েছিল। তো তার ছেলেরা তো সরল মনে আসলে কিছু চিন্তা করেনি যে বাবার জন্য কি করবে, তো বাবা তো তার সাথে থাকতো, বাবাকে খাওয়াচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, তারা রিচ, তার কোনো প্রবলেম নেই টাকা পয়সা। তো রেফাত ভাই তখন জানতে চাইলো যে ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে যে তার মা এবং তার মা ছিল না, মারা গেছিল। তো মারা যাওয়ার আগে 5টা ফ্ল্যাট তাদের 2 ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দিয়ে যায়, তার বাবাকে কিছু দেওয়া হয়নি। তো তার বাবা একজনকে দিয়ে কন্ট্রাক্ট করায়, সেই লোকের কন্ট্রাক্ট ওই সেই লোক যেহেতু তাদের ওনাকে ওই আফজাল সাহেবকে তাদেরকে বসে আনার চেষ্টা করছিল, হয়ে গেছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে ওই লোক আবার তাকে কন্ট্রাক্টের যে পরিমাণ কন্ট্রাক্ট হয়েছিল সেটা দিতে পারেনি। তো যার দরুন তাকে ধরে বসছিল এবং লাস্ট মোমেন্টে ভয় দেখানোর মাধ্যমে হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। এইটাই এখন পরবর্তী সময় যেহেতু তিনি পান নাই, তার বড় ছেলের পরে চলে আসছে। তো যাই হোক, পরবর্তী সময় রেফাত ভাই অনেকক্ষণ ওয়েট করে কিন্তু তাদের ওই পাশ থেকে আর ওই আফজাল সাহেবের ছোট ভাই আর কোনো ধরনের কল দেয় নাই এবং রেফাত ভাইকে কোনো ধরনের কন্ট্যাক্ট করে নাই। যেহেতু রেফাত ভাইয়ের সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট হয় নাই, রেফাত ভাইও আর কোনো ধরনের যেহেতু তারা অ্যাভয়েড করছিল, তো তিনিও রেফাত ভাইও তাদেরকে পরে আর কোনো ধরনের কল দেয়নি। তার রেফাত ভাইয়ের কাছে মনে হয়েছিল যে তারা হয়তো বা অন্য কোনো ইম্পর্টেন্ট আরো দামি আরো কোনো বড় আলেম তারা পেয়েছে, হয়তো এই জন্য হয়তো রেফাত ভাইকে আর নক করছে না। রেফাত ভাই তাদেরকে আর কোনোদিন নক করেনি এবং তাদেরকে আর তারাও রেফাত ভাইকে কোনোভাবে নক করেনি। বছর 7 আগের ঘটনা। আমাদের এলাকায় এক হার্ডওয়্যার ব্যবসায়ী সিদ্ধান্ত নিল এলাকায় একটা কমিউনিটি সেন্টার করবে। তাই তিনি বাজার থেকে অল্প দূরে একটি বড় দেখে জায়গা ক্রয় করলেন। জায়গা কেনার সাথে সাথে তিনি এর চারপাশে সাইড ওয়াল করে ফেললেন, কিন্তু জমি ক্রয় করতে অনেক অর্থ ব্যয় হওয়ার কারণে তিনি সিদ্ধান্ত নিলেন কমিউনিটি সেন্টার তৈরির কাজ আরো পরে শুরু করবেন। আপাতত পাহারা দেওয়ার জন্য এক মহিলাকে তার পরিবার সহ সেখানে আশ্রয় দিলেন। পরিবারটি এসেছিল ময়মনসিংহ থেকে। আমাদের এলাকায় কাজের সন্ধানে মহিলাটি স্বামী সহ 2 কন্যা সন্তান ছিল। একজনের বয়স 7 বছর আর অন্যজনের বয়স 5 বছরের মতো হবে। মহিলাটির স্বামী রিক্সা চালাতো আর সে মানুষের বাড়িতে গিয়ে কাজ করত। সেখানে তাদের থাকার জন্য একটা টিন শেড ঘর তৈরি করে দেয়া হয় আর পাশে ছোট করে একটি পুকুর খনন করা হয়। পুকুরের খননের পরে আশেপাশে বাড়ির অনেক মহিলা তখন ওই পুকুরে গোসল করতে আসতো, কারণ চারিদিকে সাইড ওয়াল থাকার কারণে জায়গাটি লোকালয় থেকে বিচ্ছিন্ন মনে হতো আর ওখানে পুরুষদের চলাচল খুব কম ছিল। মহিলাটির পরিবার সেখানে বসবাস শুরুর পর থেকে নানান রকম সমস্যার সম্মুখীন হতে লাগলো। তার স্বামী রাত্রিবেলায় রিকশাটি ঘরের সামনে রেখে গেলেও পরদিন সকালে সেটা অন্য স্থানে পাওয়া যেত। তাছাড়া প্রায়
প্রায় সময় তাদের ঘরের চালে কে যেন ঢিল ছুড়ত। প্রথম দিকে এটাকে তারা এলাকার কিছু বখাটে শ্রেণীর লোকের কাজ মনে করত, কিন্তু একদিন রাত্রিবেলায় তাদের সেই ভুল ভেঙে গেল। সেদিন গভীর রাতে একটি শব্দ শুনে তাদের ঘুম ভেঙে গেল। তারা খেয়াল করল তাদের ঘরের চালের উপর কে যেন হাঁটাচলা করছে। বুঝাই যাচ্ছিল চালের উপরে কেউ একজন অবস্থান করছে। মহিলাটির স্বামী সাহস করে বাহিরে যেতে চাইল, কিন্তু মহিলা নিষেধ করলেন। একটু পরে বাহির থেকে রিকশার বেলের আওয়াজ শোনা গেল। তারা স্বামী স্ত্রী দুজনেই তখন জানালা একটু ফাঁকা করে দেখতে চাইল বাহিরে কি হচ্ছে। তারা দেখে বাহিরে তাদের রিকশার উপর দুটি ছোট্ট শিশু বসে আছে, আর রিকশাটি আপনা আপনি চলছে। এই দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দেয়। একটু পরেই ফজরের আজান কানে ভেসে আসতে লাগলো, আর সাথে সাথে সবকিছু শান্ত হয়ে গেল। পরদিন সকালে এই ঘটনা তারা এলাকার এক বুজুর্গ আলেম সাহেবকে জানালো। আলেম সাহেব তাদেরকে তাড়াতাড়ি হুজুর দিয়ে বাড়িটা বন্ধ করতে বললেন। কিন্তু কয়েক সপ্তাহ আর তেমন একটা সমস্যা না হওয়ার কারণে তারা বাড়ি বন্ধ করার কথা ভুলে গেলেন। এভাবে কয়েক সপ্তাহ পার হওয়ার পরে একদিন গভীর রাতে ওই মহিলার স্বপ্ন দেখে তিনি ঘরের সামনে থাকা পুকুরটির পাড়ে দাঁড়িয়ে আছেন, আর ঠিক সে সময় হঠাৎ পুকুরের মাঝখান হতে পানি বুটবুট করে ফুলে উঠতে লাগলো। এর কিছুক্ষণ পরে পুকুরের তলদেশ থেকে দুটি ছোট্ট শিশুর লাশ ভেসে ওঠে। আর এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল এবং পুরো রাত তিনি জেগে থেকে কাটিয়ে দিলেন। কিন্তু পরে এগুলোকে নেছকি একটি দুঃস্বপ্ন মনে করে তেমন একটা গুরুত্ব দিলেন না। এর কিছুদিন পরে তিনি আবার স্বপ্ন দেখলেন তার ঘরের সামনে দুটি লাশ পড়ে আছে। তিনি বিলাপ করতে করতে কান্নাকাটি করছে, কিন্তু আবারও এটিকে তেমন গুরুত্ব দিলেন না। একদিন সকালে মহিলা এবং তার স্বামী কাজ করতে বাহিরে চলে গেলেন। তাদের মেয়ে দুটি তখন বাড়িতে ছিল। সেদিন দুপুরে গ্রামের অন্যান্য মহিলাদের সাথে তারা দুই বোনও গোসল করতে পুকুরে নামল। সবাই গোসল সেরে উঠে গেলেও তারা দুই বোন তখনও পুকুরে সাঁতার কাটছিল। এমন সময় গ্রামের মহিলারা সবাই যে যার বাড়িতে চলে গেল। বিকেলের দিকে মহিলাটি বাড়িতে ফিরে এসে দেখে তার মেয়ে দুটি ঘরে নেই। রান্নাঘরে গিয়ে দেখে রান্না করা ভাত পাতিলে যেমনটা ছিল তেমনটাই পড়ে আছে। এক সময় চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে, অথচ তার মেয়ে দুটি তখনও ফিরে আসেনি। এবার তিনি আশেপাশের বাড়িগুলোতে খুঁজতে বের হলেন, কিন্তু কোথাও তাদের খুঁজে পেলেন না। এই ঘটনা জানাজানি হয়ে গেলে এলাকায় তখন মাইকিং করে তাদের সন্ধান চাওয়া হয়, কিন্তু কোথাও তাদের হদিস পাওয়া গেল না। পরদিন সকালে গ্রামের মহিলাদের পরামর্শে পুকুরে খুঁজে দেখার সিদ্ধান্ত হলো, কিন্তু সবার মাঝে এমন একটা ভয় কাজ করছে তাই কেউ পুকুরে নামতে রাজি হয়নি। পরে জাল ফেলে খোঁজার সিদ্ধান্ত নেওয়া হলো। বিভিন্ন পাড় থেকে একের পর এক জাল ফেলতে লাগলো সবাই পুকুরে। ঘণ্টাখানেক চেষ্টার পরে এক সময় মেয়ে দুটির লাশ জালের ভেতরে ভেসে ওঠে। পরে কিছু লোক গিয়ে লাশ দুটিকে জল থেকে উপরে তুলে আনে। এই ঘটনার পরে সর্বহারা সেই মহিলাটি এলাকা ছেড়ে চলে যান। এরপর আর কোথাও ওই মহিলাকে দেখা যায়নি। এরপর থেকে ওই জায়গাটাও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মালিক সেখানে আর কমিউনিটি সেন্টার করার সাহসও পায়নি। ঘটনাটি পাঠিয়েছেন MH। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। তো রাসেল ভাই, আমি রংপুরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে আপনাকে ভয়েস পাঠাচ্ছি। আমি আশা করছি এই ঘটনাটি আপনার কাছে ভালো লাগবে। তো রাসেল ভাই, কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ঘটনায় যাচ্ছি। ঘটনাটা একটা রাতের ঘটনা, যেই ঘটনাটি আমি কোনো দিন আসলে ভুলতে পারবো না। তো রাসেল ভাই, সেই ঘটনাটায় যাচ্ছি।
সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় রাত 2:30। অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছিল আমার ভিতর, যেন কেউ আমাকে দেখছে, যেন কেউ আমাকে ফলো করছে। ঘুম থেকে উঠেই হঠাৎ আমার এইরকম কিছু মনে হতে লাগলো। প্রথমে আমি ভাবলাম হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখেছি, আবার ভাবলাম যে হয়তো আমার মাথা ভালো লাগছে না। তাই আমি বাথরুম থেকে পানি এবং হালকা কিছু খাবার খেয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারলাম না। ঠিক তখনই শুনলাম আমার ঘরের দরজায় খুব আস্তে করে কেউ যেন নক করছে। আমি চমকে উঠে বসলাম। এত রাতে এই সময় কে? আমাদের বাড়ির সবাই তো ঘুমিয়ে আছে, তাহলে এত রাত্রে কে আমার দরজায় নক করছে? ভয় পেলেও সাহস করে আমি জিজ্ঞাসা করলাম, কে? কোনো উত্তর আসলো না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কে? কিন্তু তারপরও কোনো উত্তর আসলো না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আবার টক টক শব্দ আসলো দরজা থেকে। এবার মনে হলো দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, একদম নিঃশব্দে, যেন আমার জন্য অপেক্ষা করছে। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম এবং হাত বাড়িয়ে লক খুলবো, ঠিক তখনই মনে হলো আমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কেউ একটা নিঃশ্বাস নিচ্ছে, খুব ধীরে, খুব ঠান্ডা একটা নিঃশ্বাস। আমার হাত একদম থেমে গেল। কোনো কিছুই ঠিকঠাক বুঝতে পারছি না। তারপর হঠাৎ আমার ফোনটা বিছানার উপর কেঁপে উঠল। মনে হলো কেউ যেন আমাকে ফোন করেছে। আবার পিছনে গিয়ে স্ক্রিনে দেখলাম আমার ছোট ভাই আমাকে কল দিচ্ছে। আমি বেশ খানিকটা অবাক হয়ে গেলাম। এত রাতে আমার ছোট ভাই আমাকে কল দিচ্ছে, ও কি তাহলে ঘুমায়নি, নাকি বাহিরে কোনো সমস্যা হয়েছে? আমি অবাক হয়ে ফোনটা ধরলাম। হ্যালো। ওপাশ থেকে কাপা গলায় সে আমাকে বলল, ভাইয়া তুমি কোথায়? আমি বললাম, আমি তো ঘরেই আছি। কেন, কি হয়েছে এত রাতে? সে তখন প্রায় কাঁদতে কাঁদতে বলল, না, তুমি তো আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছো আর দরজায় নক করছো। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এমন কেন হচ্ছে? যেই নকটা আমার সামনে হচ্ছে, সেই কাহিনীটা পুরো তার সঙ্গেও হচ্ছে। তারপর আমার পুরো শরীর একদম ঠান্ডা হয়ে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে আমার ঘরের দরজায় আবার টক টক শব্দ আসলো, আর দরজার নিচ দিয়ে দেখা গেল দুটো ছায়া। আমার মাথা আর কোনোভাবেই কাজ করছে না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ঠিক তখনই আমি দেখি আমার ফোনটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। এখন আমি কি চিৎকার করব, নাকি আমি দরজা খুলে দেখবো আসলে বাহিরে কি আছে? এটা ভাবতে ভাবতেই আবারও দরজায় নক করা হলো। আমি এবার মনের মধ্যে প্রচণ্ড রকমের সাহস জোগাড় করে ঘরের দরজার ছিটকিনি খুলে দিলাম। দরজার ছিটকিনি খুলে দিতেই আমি দেখলাম বাহিরে কিছুই নেই, শুধু ঠান্ডা বাতাস। এমন জোরে বাতাস যেন মনে হচ্ছে আমাদের ঘরটা পুরো উড়িয়ে চলে যাবে। তার কিছুক্ষণ পরেই সব কিছু ঠিকঠাক হয়ে গেল। আমি দরজার বাহিরে যে বের হব এই সাহসটাও পাচ্ছি না। তারপরেও নিজের শরীর থেকে সবটুকু সাহস নিয়ে আমার মায়ের ঘরের দরজায় গিয়ে নক করলাম। মাকে বললাম, মা। কোনো শব্দ আসলো না। তার কিছুক্ষণ পর
মা বলল, কি হয়েছে, এত রাতে ডাকছিস? মাকে বললাম, দরজাটা খোলো, কথা আছে। মা বেরিয়ে এসে আমাকে ঘরে ঢুকে নিল। তারপর আমি যখন সব ঘটনা তাকে মাকে খুলে বললাম, মা বলল, হয়তো তুই খারাপ স্বপ্ন দেখেছিস, এত রাতে কে তোকে নক করবে। মার কথা শুনে মনটাকে একটু সান্ত্বনা দিলাম। তারপর আবার ছোট ভাইয়ের ঘরে গেলাম। ছোট ভাইকে ঘুম থেকে ডেকে তুললাম। সে অবাক হলো, আমি তো ঘুমিয়ে গেছি, আমি তোমাকে এত রাতে কেন ফোন দিতে যাব? তোমার ফোনটা দেখি চেক করে দাও। তারপর আমি দেখলাম আমার ফোন সব ঠিকঠাক আছে। আমার ফোনে আমার ছোট ভাইয়ের কোনো নাম্বার নেই, কল লিস্টে ওর নাম্বার নেই, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপর আমার ছোট ভাই আমাকে বলল, তুমি হয়তো ডিপ্রেশনে আছো, সমস্যা নেই, ঘুমিয়ে পড়ো, কালকে সকালে আমরা সব কিছু দেখব। তারপর আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে আমি যা দেখলাম তা সত্যিই আমার কাছে অবাক লাগলো। আমি দেখলাম আমার সাথে তেমন কিছুই হয়নি, আমার সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু রাসেল ভাই, গত রাত্রে যে ঘটনাটা আমার সঙ্গে ঘটে গেছে, এই ঘটনাটা আমি এখনও বলতে পারিনি। আমি জানি না সেই রাত্রে আমার সঙ্গে কি হয়েছিল। অনেকেই হয়তো এই ভয়েসটি শুনবেন, কেউ যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কাহিনীটি আমাদের সাথে শেয়ার করেছেন প্রফেসর কায়সার মালয়েশিয়া থেকে, এবং এটি তার ছদ্মনাম। তিনি সঙ্গত কারণেই তার আসল নামটি শেয়ার করতে চাননি, এবং তিনি আমাদের সাথে শেয়ার করেছেন একটি কাহিনী, এবং আরও কিছু কাহিনী তার কাছে আছে। এবং তিনি বলেছেন যে এই কাহিনীটি প্রথম তিনি পাঠাচ্ছেন, এবং এটি যাতে আমি শেয়ার করলে তিনি পরবর্তীতে তিনি আরো কাহিনী পাঠাবেন। এবং এটি তার নিজস্ব একটি কেস স্টাডি, এবং এইটার সাথে এখনো তিনি যুক্ত আছেন তার যে কোনো একটি রোগীর সাথে। এবং অ্যাকচুয়ালি যেহেতু এটা তার নিজস্ব পেশেন্টের কাহিনী, তিনি পেশেন্টের নাম এবং পরিচয় গোপন করেছেন, এবং কাহিনীর প্রয়োজনে কিছু কিছু অংশ তিনি গোপন রেখেছেন বা একটু পরিবর্তিত করে বলেছেন, যেটা আসলে যেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমরা ধরে নিচ্ছি তার পেশেন্টের নাম ছিল ইন্দ্রাণী দত্ত, এবং যে পেশেন্টের সাথে যিনি এসেছিলেন তাকে তার ভাই নিয়ে এসেছিলেন। তার ভাইয়ের নাম ছিল পল্লব, এবং পল্লব তার বোনকে নিয়ে এসেছিলেন প্রফেসর কায়সারের অফিসে। এবং তিনি যখন নিয়ে আসলেন, তিনি নর্মালি তাদের সাথে কথা বললেন যে কি ব্যাপার আসলে, মানে কি জন্য তার শরণাপন্ন হয়েছেন। তো বলল যে আসলে তাদেরকে রেফার করেছেন সেখানকার যে একজন প্রিস্ট সেখানে ছিলেন, সেই প্রিস্ট তাদেরকে রেফার করেছেন প্রফেসর কায়সারের কাছে। কারণ প্রফেসর কায়সার অ্যাকচুয়ালি একজন মনস্তাত্ত্বিক চিকিৎসক ছাড়াও তিনি কিছু স্পিরিচুয়াল চিকিৎসা করতেন, এবং কিছু তার মধ্যে কিছু স্পিরিচুয়াল চিকিৎসার পদ্ধতি ছিল যেগুলো তিনি অবলম্বন করতেন, এবং তিনি চিকিৎসাও করতেন মানুষকে, এবং এর মাধ্যমে নাকি অনেক রোগী ভালো হয়েছে। তো প্রফেসর কায়সার বললেন যে আমি যেই প্রিস্ট তাকে পাঠিয়েছিলেন তার সাথে পরে কথা বলবো, তো আপাতত আগে আপনাদের সাথে কথা বলি যে কি কারণ। তো যেই ইন্দ্রাণী যে ছিলেন তার ভাই বললেন যে আমি আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। তো সেই ক্ষেত্রে যখন তিনি কথা বলছেন তখন তিনি দেখলেন যে ইন্দ্রাণী একটু অস্বস্তিতে ভুগছে। তো তিনি বললেন যে অসুবিধা নেই, আপনারা যদি বলতে পারেন, আপনারা ভাই বোন ফ্রি হলে আমার সামনে বলতে পারেন ব্যাপারটা কি। তো তারা বললেন যে না, আমি একটু আপনার সাথে আলাদাভাবে বলতে চাই। তো ইন্দ্রাণীর ভাই যিনি ছিলেন তিনি তাকে নিয়ে গেলেন আরেকটা রুমের পাশে, যে বললেন যে স্যার আমি বলতে চাচ্ছি যে আমার বোনের কেসটা একটু ডিফারেন্ট। তো বলে কি ডিফারেন্ট আপনার বোনের কেস? বলে যে আমার বোন তার মৃত হাজবেন্ডকে দেখতে পায়। তো প্রফেসর শুনলেন, বললেন যে আচ্ছা। তারপর বলে শুধু তাই নয়, তার মৃত হাজবেন্ড তার কাছে আসে, তার সাথে কমিউনিকেট করে, এবং তাদের মধ্যে মানে বেশ কথাবার্তা হয়, অনেক কিছু এরকম ব্যাপার স্যাপার আছে।
তো প্রফেসর কায়সার বললেন যে ওকে, সেটা কোনো সমস্যা না। তো মূল ব্যাপারটা মানে আপনি কি দেখেছেন কখনো আপনার মৃত বোনের হাজবেন্ডকে? আপনি কখনো দেখেছেন? বলে যে না, বাট আমরা বাসার মানুষ এই ধরনের কিছু প্রমাণ পেয়েছি যেটাতে আসলেই আমাদের মনে হয়েছে যে এরকম কিছু হয়। তো বলেছে কিরকম প্রমাণ পেয়েছেন? বলে যে সেটা আসলে আমি আপনাকে মানে বললে অনেক ব্যাখ্যা করে বলা লাগবে, তো আপনি আমার বোনের সাথে একটু কথা বলতে পারেন, যে সেও কিন্তু এই ব্যাপারটা মোটামুটি জানে এবং সে আপনাকে মোটামুটি বলতে পারে। তো প্রফেসর কায়সার বলেন যে আচ্ছা, আমি আপনার বোনের সাথে আমি প্রথম থেকে একটু কথা বলি, এবং ততক্ষণ বলতে আপনি সামনে আসবেন না, আমি উনার সাথে কথা বলি। তো প্রফেসর সাহেব সেই ইন্দ্রাণী যিনি ছিলেন তার সাথে বসেন, বসে তিনি কথা শুরু করেন যে আপনি বলুন আপনার সম্পর্কে, আপনার যে ব্যাপারটা, যেই সমস্যাটা, এটা কি আপনি সমস্যা মনে করছেন কোনো? আপনি যে আসছেন আমার কাছে, আপনার ভাই আপনাকে নিয়ে এসছেন, তো এখানে কি কোনো সমস্যার কারণে এসছেন কিনা? আপনার কি মনে হয় যে আপনি কোনো সমস্যায় ভুগছেন? তো ইন্দ্রাণী তখন বলেন যে সমস্যা ঠিক না, কিন্তু আমার মনে হচ্ছে আমার জন্য আমার পরিবারের অন্যরা সমস্যায় ভুগছে। তো প্রফেসর বলে তো সেটা তো একটা সমস্যাই, আসলে যদি অন্যরা সমস্যায় ভোগে তো আপনার ব্যাপারটা আপনি একটু খুলে বলুন। তো তখন ইন্দ্রাণী ইতস্তত করে বলছে যে আসলে সমস্যাটা খুলে বলবো এটা শুনতে অ্যাবনর্মাল শোনায়, এবং যেই কারণে আমরা প্রিস্টের কাছে গিয়েছিলাম ফার্স্টে এবং পরবর্তীতে তিনি আপনার কাছে পাঠিয়েছেন, শুনতে একটু অস্বস্তি শোনায়। সবাই এটাতে বিশ্বাস করবে কিনা তাও আসলে বলার মতো না। অনেকে হয়তো আমাকে ভাববে পাগল, এবং আমি এসেছি তো আপনার কাছে, যিনি মানসিক রোগের চিকিৎসক। তো প্রফেসর কায়সার বললেন যে না, আসলে মানসিক রোগের চিকিৎসক হলেও আপনি বলতে পারেন, কোনো ব্যাপার না। আমি শুধু এটাই না, আমি আধ্যাত্মিক চিকিৎসাও দেই, মানে আত্মিক চিকিৎসাও দেই, আমার কাছে সব রকমের চিকিৎসা আছে, আপনি বলতে পারেন। তো তখন ইন্দ্রাণী বললেন যে আসলে সমস্যাটা হয়েছিল যে আমার হাজবেন্ড মারা গিয়েছিল গত 3 বছর আগে, এবং 3 বছর পর থেকে আমি কিন্তু, যেদিন থেকে তিনি মারা গিয়েছেন সেদিন থেকে কিন্তু আমি তাকে তার মৃত্যুর পর থেকে দেখতে পাচ্ছি। তো প্রফেসর বলেন যে হতেই পারে, স্বাভাবিক। তো ইন্দ্রাণী একটু অবাক হলেন, স্বাভাবিক? আপনি তো কোনো রিয়াক্ট করলেন না, এটা কি স্বাভাবিক? মৃত মানুষকে কি দেখা যায়? তো প্রফেসর বললেন যে হ্যাঁ, দেখা যেতেই পারে, দেখা যেতে পারে, মানে এভাবে অনেকে যদি তার মন থেকে একটা ক্যারেক্টার তৈরি করে নেয় তাহলে সে দেখতেই পারে। হ্যাঁ, এটা হতেই পারে। আপনি হয়তো একটা বিশাল শকড অবস্থায় চলে গিয়েছিলেন, বা বিশাল একটা ধাক্কার মধ্যে চলে গিয়েছেন যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনার কাহিনীটা পুরো বলুন যে আপনি কিভাবে দেখা শুরু করলেন, কিভাবে কি হলো। তো ইন্দ্রাণী বললেন যে ব্যাপারটা হয়েছিল যে সেদিন আমরা থাকতাম যেখানে, আমার হাজবেন্ড এখানে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে জব করতেন, এবং তার কাজগুলো ছিল আসলে একটা কোম্পানির যখন কোনো প্রজেক্ট হতো সেখানকার সব এলিভেটর নির্ভর আর কি, মানে তার কাজগুলো ছিল। তো সেদিন রাতের বেলা, রাত প্রায় 7টা-8টা বাজে এরকম সময়, ওর অফিস আওয়ার শেষ, কিন্তু বাসায় চলে আসে। আসার পরে তখন সে যখন ফ্রেশ হয়েছে সবকিছু, সে বাসায় ইভিনিং স্ন্যাক্স করবে, এরকম সময় তার অফিস থেকে ফোন আসে যে তাকে আবার একটু যেতে হবে অফিসে। তাদের যে মেইন একটা বড় এলিভেটর আছে, সার্ভিস এলিভেটর, সেটার মধ্যে সমস্যা হয়েছে, এবং যেটার ফলে নাইট শিফটে যে কাজগুলো হচ্ছে সেখানকার কাজগুলো সব আটকা পড়ে যাচ্ছে। এখন ও না গেলে ওই জিনিসটাকে ইনস্ট্রাক্ট করার মতো কেউ নেই, সেখানকার যে ফোরম্যান আছে সে পারছে না। আমার হাজবেন্ড আসলে তখন সে কাজকর্ম তার কাঁধেই সেই রেসপন্সিবিলিটি, তো সে মোটামুটি বাসার থেকে সবকিছু ছেড়ে ওই সময় দ্রুত বেরিয়ে যায়। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, ঝুম বৃষ্টি হচ্ছিল। আর আপনি তো জানেনই এখানে যখন বৃষ্টি হয় তখন খুব ব্যাপকভাবে হয়, চারিপাশে মানে ধুয়ে যায় এরকম একটা অবস্থা। আর আমাদের বাসাটা ছিল পাহাড়ের কাছে। তো যাই হোক, ও সেখান থেকে বেরোলো বাসার থেকে, তখন জোর বৃষ্টি হচ্ছে, তো গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমিও খুব চিন্তায় ছিলাম। তো একটা সময় মানে চলে গেল সে। তো যাই হোক, আমি বাসায় বসে আছি, সবকিছু ঠিকঠাক, মোটামুটি আমি চেষ্টা করছি যে রাতের ডিনারটাকে গুছিয়ে নিতে। আর তখন বাসায় কিন্তু, ওই বাসাতে কিন্তু আমাদের বাসায় আর কেউ থাকতো না, আমি আর আমার হাজবেন্ড থাকতাম, আর কেউ বাসায় থাকতো না। তো এরকম সময় রাত প্রায় যখন 9:30টার দিকে, তখন বাসায় বেল বাজলো। তো আমি গিয়ে দরজা খুললাম, দেখলাম আমার হাজবেন্ড এসছে, সে বেশ ভেজা। তো সে বলল যে আমি ফ্রেশ হব, বাথরুমে যাব। তো বাথরুমে গেল, বাথরুমে গিয়ে ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে সে খুব গম্ভীর।
তো সে আস্তে করে দেখলাম যে বিছানায় শুয়ে পড়লো। সে বিছানার থেকে আর বিছানায় শুয়ে ঘুমের মতো শুয়ে থাকলো। তো আমি ভাবলাম হয়তো কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছে, আমি আর ওইটা নিয়ে চিন্তা করলাম না। আমি তাকে শুধু জিজ্ঞেস করলাম যে ডিনার করতে হবে না, ডিনার করবো না? তো সে হ্যাঁ হু কোন একটা উত্তর দিল না বা শুয়েই থাকলো। তো আমি ভাবলাম যে হতে পারে হয়তো ক্লান্ত, হয়তো প্রচন্ড রকম ক্লান্ত, এরকম আসলে হয় না সাধারণত। তো যাই হোক, তো আমিও খুব একটা কিছু না খেয়ে আমি শুয়ে পড়লাম। বাতি যথারীতি নিভিয়ে দিয়েছি, মাথার কাছে আমাদের যেই ছোট বেড স্ট্যান্ড ল্যাম্প আছে সেটা জ্বলছে। তো এরকম সময় বেশ অনেকক্ষণ হয়ে গেছে, ঘুম লেগে আসছে আমার চোখে। এই সময় হঠাৎ করে আমাদের বাসার ফোন বাজলো। তো বাসার ফোন বাজছে, সেটা ল্যান্ডলাইনে, সেলফোনে না, ল্যান্ডলাইন বাজছে। এবং আমি তখন উঠলাম, উঠে কয়েকবার রিং হওয়ার পর উঠে গিয়ে ফোনটা ছিল হচ্ছে যে আমাদের পাশের যে ডাইনিং স্পেস ছিল, ডাইনিং স্পেসের পাশে ওয়ালে হ্যাং করা, ওয়ালে মাউন্ট করা। তো আমি যে ফোনটা ধরলাম, ধরার পর ওখান থেকে হ্যালো বললাম, যে ওপাশ থেকে মানে কথা বলছে একজন, সে মানে ওখানকার তাদের অফিসের একজন লোক, সে মালয় ভাষায় কথা বলছে। এবং সে কথা বলছে, সে ভাঙা ভাঙা ইংলিশে, মালয় ভাষা থেকে বাংলা ভাষা বলল যে আমি মিসেস অমুক বলছি কিনা। তো আমি তো তার সাথে উত্তর দিলাম। তারপরে একটু পরেই আরেকজন ফোন নিল, তিনি ছিলেন বাঙালি। তিনি বলল যে ম্যাডাম, আপনি কি দুঃসংবাদ পেয়েছেন? তো আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বললাম কি দুঃসংবাদ? বলল স্যার যে অ্যাক্সিডেন্ট করছিল আসার পথে, আর স্যার কিন্তু একটু আগে মারা গেছেন। আপনাকে কিভাবে কথাটা বলবো আমি বুঝতে পারছিলাম না আসলে এইভাবে ফোনে আমি সংবাদটা। তো সেই সময় আমার কোনো সেন্স কাজ করছিল না মাথায়। আমি ভাবছিলাম যে আসলে কেউ প্র্যাঙ্ক করছে। তো আমার হাত থেকে ফোনের রিসিভারটা খট করে পড়ে গেল। মানে আমি এতটাই শক ছিলাম। এবং আমি রুমে হেঁটে গেলাম, যে দেখলাম বিছানার মধ্যে কেউ নেই, বিছানা খালি পড়ে আছে। এবং যেই আমাদের যে বাথরুম, সেই বাথরুমের দরজাটা হালকা করে খোলা, লাইট জ্বলছে। আমার মধ্যে প্রচন্ড ভয় কাজ করলো, আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম, ভয় আমাকে গ্রাস করলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি আস্তে আস্তে করে বাথরুমের দিকে হেঁটে গেলাম, বাথরুমের দরজাটা খুললাম। বাথরুমের অবস্থা কিন্তু সচরাচর কেউ শাওয়ার নিয়ে গেলে যেরকম থাকে সেরকমই আছে। টাওয়ালটা মাটিতে পড়ে আছে, কিন্তু কেউ নেই বাথরুমে। এবং বিছানাতে কেউ নেই, কিন্তু বিছানার চাদর ঠিকই সরানো ছিল, মনে হচ্ছিল একটু আগে কেউ শুয়ে আছে সেখানে। তো যাই হোক, সেখানে আমি আসলে তখন জ্ঞান হারিয়ে ফেলি। এবং তারপরে আসলে আমি নিজেকে আবিষ্কার করি হাসপাতালে। এবং আমাকে হাসপাতালে তখন নিয়ে আসা হয়েছে। এবং আমার ফ্যামিলি থেকে আমার ভাই এসছে, আমার মা বাবা আসছে, এবং আমাকে এসে তারা সেখান থেকে নেয়। তো তখন প্রফেসর কায়সার জিজ্ঞেস করলেন যে আসলে তারপরের কাহিনীটা কি। মানে আমি তো বুঝলাম যে আপনি একটা এরকম একটা জিনিস দেখেছেন, মানে যেটা অবাস্তব। তারপরে কি হলো, মানে কিভাবে আপনি ফার্স্ট জিনিসটা দেখলেন? তো তিনি বললেন যে এরপর থেকে আমার কাছে প্রায় মনে হতো যে আমার হাজবেন্ড, আমি যখন বাসায় থাকতাম তখন আমার বাসা অলরেডি আমার ভাই চলে আসছে, আমার বাবা মা চলে আসছে, যে হঠাৎ মনে হতো যে আমি কোথাও বসে থাকলে সেখানে দাঁড়িয়ে আছে পেছনে বা পাশে দাঁড়িয়ে আছে, বা অনেক সময় মনে হতো যে আমি বসে আছি পাশে বসা বা পেছন দিকে বসে আছে বিছানার দিকে। এবং মাঝে মাঝে আমি তার কণ্ঠস্বর শুনতে পেতাম, এবং এটা আমাকে খুব পাগল করে দিত। তো যাই হোক, প্রফেসর কায়সার বলল যে আপনি যেটা করতেন বা আপনি যেটা শুনতেছেন, এটা হতে পারে যে আপনার কোনো একটা ভুল বা আপনার কোনো মানসিক একটা ব্যাপার। আপনি এরকম কিছু জিনিস আসলে মানে এটা হতেই পারে, আপনি মানে ব্যাপক রকম মানসিক ধাক্কা খেয়েছিলেন, এটার থেকেও আসলে এরকম কিছু হতে পারে। তো বলে যে তখন সেই সময় ইন্দ্রাণী বলছে প্রফেসর কায়সারকে যে আমি আপনাকে কিন্তু এখনো প্রমাণ দিতে পারি যে আমার হাজবেন্ড এই রুমে আছে। তো প্রফেসর কায়সার তখন বলল যে দিন, আপনি প্রমাণ দিন দেখি, আপনি দেখান যে আসলে কিছু কি আছে এখানে, আপনার হাজবেন্ড এখানে আছে, প্রমাণ দিন। এই কথাটা বলার সাথে সাথে প্রফেসর কায়সারের যে সামনে যে ল্যাম্পটা ছিল, ল্যাম্পটার আলোটা টিস করে নিভে যায়, এবং তার সামনে যে একটা পেন স্ট্যান্ড ছিল সেটা ফট করে পড়ে যায় পাশে। এবং সারা রুম কিন্তু প্রায় অন্ধকার,
এবং পেনস্টার পড়ে গেছে। তো প্রফেসর কায়সার কিন্তু আসলে তিনি খুব রিলিজিয়াস মাইন্ডেড ছিলেন এবং তিনি আসলেই স্পিরিচুয়াল ব্যাপারগুলো নিয়ে আসলেই তিনি চর্চা করতেন এবং রিলিজিয়াস ব্যাপার নিয়েও চর্চা করতেন। তো যখন এই ঘটনাটা ঘটলো তখন তিনি খেয়াল করলেন সারা রুম অন্ধকার হয়ে গেছে এবং ইন্দ্রাণী হালকা করে হাসলো, আলতো করে হাসলো এবং হাসির শব্দটাও তিনি শুনতে পেয়েছেন। ব্যাপারটা তার কাছে এরকম মনে হলো যে তাকে মানে তিনি একজন বোকা, মানে বা ছোট বাচ্চারা যেরকম কোনো জিনিস বিশ্বাস না করলে তাকে আমরা তাকে নিয়ে যে মজা করি যে তুমি বোকা, তুমি বুঝতে পারো না, এরকম কাইন্ড অফ লাইক দ্যাট, মানে তাকে নিয়ে যেমন মজা হলো এরকম একটা ব্যাপার। তো প্রফেসর কায়সার কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর তিনি তার ড্রয়ার খুলে সেখানে তার ছোট একটা লাইট ছিল, ফ্ল্যাশ লাইট, যেটা দিয়ে তিনি রোগীদের মাঝে মাঝে পরীক্ষা করতেন। তো সেই লাইটটা মারলেন, মেরে ইন্দ্রাণীর মুখে মারলেন। দেখলেন যে ইন্দ্রাণীর মুখটা একটু কুচকে গেছে। তো তিনি বললেন যে এই যে কাজটা যে করলেন, যে লাইট নিভে গেল, আমার পেন স্ট্যান্ড পড়ে গেল, এটা কি আপনার হাজবেন্ড করেছে? ইন্দ্রাণী বলল হ্যাঁ। তো বলে এখন আপনার হাজবেন্ড কোথায় আছে? তো বলতেছে আমার হাজবেন্ড আমার মধ্যে আছে। তো বলে আপনি আপনার হাজবেন্ডকে দিয়ে কথা বলান। এই কথাটা যখন তিনি বলেছেন, তিনি কিন্তু দেখছেন যে ওই পাশের রুমে মনে হয় নড়াচড়া হচ্ছে, মানে হয়তো ইন্দ্রাণীর ভাই অস্বস্তিতে পড়ে গেছে যে কি হচ্ছে, কারণ তারা কিন্তু এইসব দেখে অভ্যস্ত। তো প্রফেসর কায়সার যখন বলেছে যে আপনি আপনার হাজবেন্ডকে দিয়ে কথা বলান, তখন প্রফেসর কায়সার দেখলেন তিনি কিন্তু আলো ধরে আছেন ইন্দ্রাণীর দিকে। এই সময় তিনি দেখলেন যে ইন্দ্রাণীর হঠাৎ করে একটু অন্যরকম একটা অ্যাপিয়ারেন্স হলো, তার গলাটা মোটা হয়ে গেল এবং গলাটা মোটা হয়ে গেল কাইন্ড অফ লাইক পুরুষের গলার মতো, বাট সে তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের ভোকাল কর্ডে যতটুকু সম্ভব ততটুকু প্রেসার দিয়ে বলা শুরু করলো ডাক্তারকে যে তুই আমাকে বিশ্বাস করতেছিস না আমি যে এখানে আছি? তুই কেন বিশ্বাস করিস না? তুই কি করবি? তুই কি বেশি চালাক? বলে সে হাসা শুরু করলো। তো ডাক্তার কিন্তু শুনতেছে, এটা কিন্তু বেশ ভয়ঙ্কর ব্যাপার। ডাক্তার কায়সার যেটা বলেছেন, মানে প্রফেসর কায়সার, যে তিনি যেটা বলছেন যে এই সময়টা বেশ ভয়ঙ্কর ছিল, কারণ ঘরের বাতি নিভে গেছে এবং তার যে হাতের ফ্ল্যাশ লাইটটা তিনি ধরে রেখেছেন সেটা যখন ইন্দ্রাণীর চেহারায় পড়েছে, তিনি দেখছেন চেহারাটা অনেক রুক্ষ হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে এবং কণ্ঠস্বর মোটা হয়ে গেছে, মানে ফোর্সফুলি সে মানে ফোর্স দিয়ে সে কণ্ঠটা এরকম মানে মনে হচ্ছে যে তার শরীরের ভেতর থেকে জোর দিয়ে করা হচ্ছে, তার ভোকাল কর্ডের উপর প্রেসার ফেলে। তখন প্রফেসর কায়সার দোয়া পড়া শুরু করেন। তিনি স্পেশাল যিনি যে দোয়া জানতেন সেই দোয়া পড়া শুরু করেন এবং দোয়াটা যখন পড়াশুনো করেন তিনি দেখেন যে মানে ভয়ঙ্কর রকম রুদ্রমূর্তি ধারণ করলো ইন্দ্রাণী, এবং সে টেবিলের পাশ থেকে একটা কলম ছিল তার ডাক্তারের, যে কলমটার মাথাটা বেশ সুচালো, সেটা নিয়ে সরাসরি তিনি ডাক্তারকে মারতে গেলেন। তো প্রফেসর সাহেব হাতটা চেপে ধরলেন এবং এই শব্দ শুনে ওই পাশ থেকে ইন্দ্রাণীর ভাইও ছুটে এলো এবং এসে ইন্দ্রাণীকে চেপে ধরলো। ইন্দ্রাণী প্রচন্ড জোরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং প্রফেসর হাতটা চেপে ধরে দোয়া পড়তে থাকলেন এবং এক সময় দেখা গেল শান্ত হয়ে গেছে, হাত থেকে কলম পড়ে গেল ইন্দ্রাণীর এবং সে প্রায় নেতিয়ে পড়লো। তো ইন্দ্রাণীর ভাইকে বললেন প্রফেসর যে আপনি ওনাকে শান্ত করুন, ঠান্ডা করুন। এর মধ্যে তিনি বাতি জ্বাললো এবং জেলে বলল যে আসলে আমি বুঝতে পেরেছি সমস্যাটা কি। বলে কি সমস্যাটা কি? বললো যে আপনার বোনের উপর ডিমনিক পজেশন আছে, এটা আপনার বোনের হাজবেন্ডের কিছু না। এরকম হয়, এরকম অনেক ক্ষেত্রেই ডিমনিক পজেশনগুলো এরকম আসে এবং এটা অনেক রকম মানে প্রবলেম ক্রিয়েট করে। এখানে আসলে আপনার বোন যে আছেন, আপনার বোন মনে করছেন যে তার হাজবেন্ড তার সাথে দেখা করছেন বা তার হাজবেন্ড তার কাছে আসছেন, আসলে যেটা আসছে সেটা হচ্ছে একটা জিন তার কাছে আসছে। আমি অ্যাজ এ মুসলিম আমি বলি এটা জিন, এবং অনেক ধর্মে সেটাকে বলা হয়, খ্রিস্টানিতে বলা হয় ডিমন। তো এই জিনিসটা এসে আপনাদের রিলিজন অনুযায়ী এটাকে অপদেবতা বলবেন, সেটা এসে আপনার বোনকে আসলে এসে ভয় দেখাচ্ছে না, তার সাথে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে এবং তাকে কবজা করার চেষ্টা করছে। তো এটার থেকে আসলে তাকে বের করতে হলে তার উপরে এই এক ধরনের এক্সোসিজম পারফর্ম করতে হবে, যেটা দিয়ে এটাকে তাড়াতে হবে।
তো এখন তো আসলে আমি সাময়িকভাবে তার ভেতর থেকে এটা সরিয়ে দিয়েছি, কিন্তু এখন তো এটা পারফর্ম করতে গেলে আসলে সমস্যা। যেটা করতে হবে এটা খুব ভালো পরিবেশে বসে করতে হবে, এবং আমি চাই যে আপনার পরিবারের মানুষরাও থাকুক। তো তিনি বললেন যে আমি এখন ওই ইন্দ্রাণীর ভাই যিনি ছিলেন তিনি বললেন যে আমি এখন ফোন করলে আমার বাবা মা চলে আসবেন আপনার এখানে, আপনি যদি করতে পারেন তাহলে এখানেই করেন, কারণ আমরা অনেক যন্ত্রণায় আছি। বলে কিরকম যন্ত্রণা? বলে যে আপনি যা দেখলেন এটা মাঝে মাঝেই হয়, মাঝে মাঝেই ও রাতের বেলা বসে বসে দেখা যাচ্ছে যে আমরা সবাই ঘুমিয়ে আছি, হঠাৎ আমরা শুনি যে পুরুষ কণ্ঠে কথা হচ্ছে এবং ওর ঘরের মধ্যে, এবং সেই পুরুষ কণ্ঠের কথা আবার নারী কণ্ঠের কথা, আবার পুরুষ কণ্ঠের কথা, আবার সে খ্যাক খ্যাক করে হাসে, হা হা করে হাসে, এবং ভয়ঙ্কর একটা পরিণতি। এবং এই জিনিসগুলো আসলে সহ্য করার মতো না, আর তার শরীরে তখন আসরিক শক্তি ভর করে। তো তখন প্রফেসর সাহেব বললেন, প্রফেসর কায়সার, যে আসলে শক্তিটা কিন্তু আসলে তাকে যে ডিমন দিয়ে দেয় বা জিন দিয়ে দেয় তা না, শক্তিটা আসলে মানুষের শরীরেই শক্তি আছে, যে শক্তিটা বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে হঠাৎ করে এক্সপোজ হতে পারে মানুষের ব্রেনে, এবং এরকম অনেক উদাহরণ আছে মানুষের শরীরের শক্তি হঠাৎ করে এক্সপোজ হতে পারে। তো জিনের পজিশন হলে যেটা হয় বা ডিমনিক পজিশন হলে যেটা হয়, তারা জানে যে মানুষের কোন জায়গাটায় প্রেসার দিলে এই জিনিসটা হবে, এবং তারা মানুষকে সেই শক্তিটা প্রেসার দিয়ে বের করে আনে, এবং যার ফলে ডিমনিক পজিশন যখন হয় তখন মানুষ এই শক্তির বহিঃপ্রকাশ দেখায়, এবং পরবর্তীতে যখন নাকি তাদের এক্সোসিজম হয়ে যায়, তাদেরকে জিন তাড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু তাদের সেই শক্তিটা আর থাকে না, এবং তারা ব্যাপকভাবে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, এবং দেখা যাচ্ছে শারীরিক অনেক ক্ষতি হয়। এই যে কণ্ঠের মধ্যে যে তাকে প্রেসার দেওয়া হচ্ছে তার ভোকাল কর্ডকে, এটাও কিন্তু সেই কারণে। তা আপনাদের উচিত আসলে জিনিসটা কাজ করা। তো যাই হোক, তখন সেই তার ভাইকে বলে, এবং আপনার বোনের কিছু কষ্ট হবে, কারণ আমরা যখন এক্সোসিজম করব সে তো ওখান থেকে ছোটাছুটি করবে, সে তো সহজে যাবে না, তাকে আমাদেরকে বাঁধতে হবে। এই কারণে আমরা বলছি আপনার বাবা মাকে নিয়ে আসেন, এবং তাদের পারমিশন ছাড়া কাজটা করা যাবে না। তো এটা শোনার পরে তখন সেই ইন্দ্রাণীর ভাই তার বাবা মাকে ফোন করে ডাক্তারের অফিস থেকে, এবং একসময় ডাক্তারের অফিসে বেশ অনেকক্ষণ পরে ইন্দ্রাণীর বাবা মা চলে আসেন, এবং তারা ডাক্তার সাহেব তাদেরকে নিয়ে তার যে বিশেষ যে রুমটা সেখানে যান, এবং ইন্দ্রাণীকে তার চেয়ারের সাথে স্ট্র্যাপ ডাউন করা হয়, মানে এক ধরনের বেল্ট আছে সেটা দিয়ে আটকানো হয় যাতে সে সেখান থেকে ছুটে না যায় বা হাত পা ছুটতে না পারে। তো তখন ডাক্তার সাহেব ইন্দ্রাণীর সাথে সেখানে বসে, তার বাবা মাও আছে সেখানে, ডাক্তার সাহেবও আছেন, প্রফেসর যিনি তিনি সেখানে হালকা আলোর ব্যবস্থা করেন মোমবাতি জ্বালিয়ে, এবং তিনি তার যে এক্সোসিজম সেটা শুরু করেন। এবং তিনি যখন নাকি, বা তিনি বলেন যে তিনি যখন নাকি মোটামুটি তিনি এর আগেও এক্সোসিজম করেছেন, এবং সেই এক্সোসিজম গুলো একরকম ছিল, এইবার তিনি যখন এক্সোসিজম করলেন তিনি দেখলেন যে বেশ ভয়ঙ্কর একটা অবস্থা হলো। তার যে রুমের ভেতরে কার্টেন ছিল সেই কার্টেনগুলো মনে হলো যে উড়ে চলে যাবে সবকিছু, এবং তার এক পাশের যে একটা গ্লাসের জানালা ছিল সেটা প্রচন্ড শব্দে খান খান করে ভেঙে যায়। তো তিনি বুঝতে পারেন যে আসলে খুব ভয়ঙ্কর রকমের কোনো জিন এই মহিলাকে পজেস করেছে, এবং যেটাকে নাকি তাদের আঞ্চলিক ভাষায় ওইখানে বলা হয় হান্তু। হান্তুকে ওখানকার মানুষরা এরকম ভাবেই বলে যে আসলে ভয়ঙ্কর কোনো জিন, এবং এই জিনগুলো আসলে ওই অঞ্চলে বিভিন্নভাবে মানুষ সাধনা করে রাখে, এবং তাদের সাধনার প্রসেসগুলো খুব খারাপ, এবং তারা বলেছে যে অনেক রকমের ভয়ঙ্কর ভাবে তারা এই জিনের সাধনা করে, এবং বেশ গর্হিত কিছু কাজ করে। তো এই জিনগুলো নাকি ওই অঞ্চলে বেশ মানে একটা পরিচিত জিন, এবং তাদের মধ্যে ভয়ঙ্কর কিছু কাইন্ড আছে। তো প্রফেসর সাহেব মনে করেন যে এই মহিলাকে কোন একটা হান্তু পজেস্ট করেছে, এবং সেই হান্তু যেটা করেছে, হান্তু এই মহিলার কাছে আসা যাওয়া করছে তার হাজবেন্ডের রূপে, তার হাজবেন্ড যে মারা গেছে তার রূপে, এবং তাকে ডিসিভ করছে সেখানে, তো তাকে ধোঁকা দিচ্ছে। তো তিনি যখন তার এখানে গ্লাস ভাঙে এবং মহিলার মধ্যে সেই জিনটা এসে পড়ে, তো তখন তিনি জিজ্ঞেস করে যে তুমি কে?
তো তখন প্রথমে সে সেই ইন্দ্রাণীর হাজবেন্ডের নাম বলে যে আমি অমুক, আমি এখানে আসছি। তো তখন তিনি বলেন না তুমি তমুক না, তুমি কে আবার বলো। তো সে স্বীকার করে না। তো তখন প্রফেসর সাহেব বিভিন্ন রকমের তার যে প্রসিজার করেন এবং তিনি দোয়া পড়েন, যেগুলো পড়ে তিনি আবার তাকে জিজ্ঞেস করেন এবং এক সময় সে স্বীকার করে যে তার নাম সেটা না, তার নাম কিছু একটা, এবং সে ইন্দোনেশিয়ার কোনো একটা দ্বীপপুঞ্জের কাছে থাকতো। সেখান থেকে তাকে এই জায়গায় আনা হয়েছিল মালয়েশিয়ার কাছে, এবং তিনি এখানে এসে কোনো কাউকে পজেস্ট করেছিল, সেখান থেকে তাকে আটকে রাখা হয় এবং সে এই যে ইন্দ্রাণীদের বাড়ির নিচে সেখানে তাকে রাখা হয়েছিল এবং সেখান থেকে সে ছাড়া পায়। তখন থেকে তার চোখ থাকে ইন্দ্রাণীর দিকে এবং তার হাজবেন্ডের মৃত্যুর সাথে সাথে সে সুযোগটা নিয়ে ফেলেছে এবং সে এখানে এসে ইন্দ্রাণীর কাছে তার হাজবেন্ডের বেশি এসে হাজির হয় এবং সে তাকে রিসিভ করে, মানে তাকে ধোঁকা দেয় এবং সে এইভাবে আসা যাওয়া করতো সেখানে। তো তাকে অনেকভাবে প্রফেসর বোঝায় তাকে চলে যাওয়ার জন্য, সে যাবে না। তাকে বলে যে তুমি তো বন্দী ছিলে অনেক বছর, তুমি বলেছো যে ইন্দোনেশিয়ার কোন দ্বীপপুঞ্জে ছিলে, সেখান থেকে তোমাকে বন্দী করা হয়েছিল, তুমি কি আবার বন্দী হতে চাও? তো সে তো রাজি হয় না। তো প্রফেসর তাকে যে কোনো উপায় তাকে আবার বন্দী করেন এবং বন্দিটা করেন তিনি একটা লেবুর ভেতরে বন্দী করেন এবং সেই লেবুটা তিনি বলে দেন একটা জারের ভেতরে রেখে তিনি সেটাকে হয় পানিতে ফেলতে নাহলে মাটিতে পুঁতে দেওয়ার জন্য তিনি বলেন। এবং সেই কাজটা আসলে ইন্দ্রাণীর পরিবারই করতে চায়। তারা বলে যে তারা এমন কোথাও হাইড করতে চায় যেটা আসলে কোথা থেকে বেরোবে না বা তাদের কোনো ক্ষতি করবে না। প্রফেসর বলে যে যদি এটা ছাড়া পায় তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে, অবশ্যই হবে, এটা জেনে রাখেন, কারণ এই যে হান্তু সে খুব ভয়ঙ্কর হান্তু এবং মানে ভয়ঙ্কর একটা সে জিন, সে কিন্তু ক্ষতি করবেই। এবং আমি যে তাকে বন্দী করলাম আমি কিছু প্রবলেম ফেস করব এবং প্রফেসর কিছু প্রবলেম আসলেই পরে ফেস করেন। যাই হোক, সেই জারটা সে তিনি দিয়ে দেন ইন্দ্রাণীর পরিবারকে, বলেন যে আপনারা কিভাবে হাইড করবেন। ইন্দ্রাণীর পরিবার যেটা বলে যে তারা এটাকে নাকি তাদের সাথে করে নিয়ে যাবে সে ভারতে এবং তারা সেখানে নিয়ে তাদের প্রাচীন কোন কুয়া আছে সেখানে ফেলে দিবে তারা, এবং সেই কুয়াটা নাকি তাদের কাছে বেশ পুরনো এবং সেখানে কুয়ার কাছে তাদের মানে মন্দির আছে এবং সেখানে তারা বিশ্বাস করে যে ওই কুয়ার কাছে ফেলে দিলে সেটা আর কিছু করতে পারবে না, কুয়ার মধ্যে ফেলে দিলে। যাই হোক, যেটাই বলেন যে প্রফেসর বলেন যে আপনারা যেটাই করেন মেক শিওর যে এটা আপনাদের কাছে আর গেট ব্যাক না করে। আর প্রফেসর যেটা ফেস করেন, প্রফেসর যেদিন এক্সরসিজমটা করেন সেই দিন রাতের বেলা তিনি শুয়েছিলেন। তিনি জানতেন যে এটার আফটার ইফেক্ট আসবে, কারণ এই যে ভয়ঙ্কর জিন যারা আছে তাদের নাকি রিলেটিভস আছে, তাদের পরিচিত মানুষ আছে, ভাই বোন আছে বা আত্মীয় স্বজন আছে, তারা এসে প্রবলেম করে। তো প্রফেসর সেদিন রাতে শুয়েছিলেন, রাতের বেলা তিনি নিজে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে নিজেকে শরীর বন্ধ করে শুয়েছিলেন। তো তিনি হঠাৎ করে তার দরজার মধ্যে নক শুনতে পান। শুয়ে আছেন প্রফেসর সাহেব, কিন্তু বাসায় একা থাকতেন। তার বাসায় কিন্তু তিনি কিন্তু চিরকুমার, তার স্ত্রী নেই। তো তিনি শুনতে পাচ্ছেন যে তার গেটের মধ্যে ধুমধুম ধুমধুম করে নক হচ্ছে তার যে বেডরুমের দরজায়। তো তিনি বুঝতে পারছেন যে আমার বাসার মধ্যে নিচে আমার বাসার কাজের লোক আছে, আর আমার বাসার মধ্যে যারা রান্না টান্না করে তারা কেউ থাকে না, কাজের লোক একজন থাকে, আর 2 তলায় ওঠার কোনো পারমিশনই নেই। এই দরজাটা কে ধুপধুপ করে নক করলো? তো প্রফেসর চুপ করে আছেন, সে কিছু বলছেন না। তো প্রচন্ড জোরে নক হওয়ার পর এক সময় তিনি দেখলেন যে এত জোরে কেউ লাথি মারলো দরজার মধ্যে, মানে লাথি মারলে যেটা হয় সেইভাবে, যেমন অনেক সময় কমান্ডোরা দরজা ভেঙে ঢোকে সেরকম প্রচন্ড জোরে একটা হ্যামারিং হয়ে তার দরজার নব সুদ্ধা, মানে দরজাটা খুলে ধাম করে বাড়ি খেলো এক পাশে, এবং মনে হলো কেউ ফস করে ঢুকলো। তিনি স্পষ্ট বুঝতে পারছেন একটা ফোর্স এসে ঢুকছে এবং তার ঠিক বিছানার কাছে এসে দাঁড়াইছে, এবং তিনি উপলব্ধি করতে পারতেছেন যে সেইটার যে একটা অদৃশ্য পাওয়ার সেটা তিনি উপলব্ধি করতে পারতেছেন, এবং তিনি কিন্তু শরীর বন্ধ করে রাখছেন। প্রফেসরের মনে হলো যে সেটা বন্ধ থাকার পরও তার শরীরের এক অংশ মনে পুড়ে যাচ্ছে গরমে, এরকম একটা কিছু। তিনি এক পর্যায়ে
মানে সহ্য করতে না পেরে তার মনে হলো ফোর্সটা প্রচন্ড রকমের প্রেশার তার উপর ক্রিয়েট করছেন, এবং তিনি একটু কনফিউজ হয়ে গিয়েছিলেন যে আমি কি সম্পূর্ণ রকম পাক আছি বা কিছু। তো তিনি চোখ বন্ধ করে তিনি খুব জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করেন। তো তিনি যখন খুব জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করেন, রিসাইট করা শুরু করেন, এক সময় তিনি দেখেন যে মানে তার চোখ তিনি বন্ধ করে রেখেছিলেন। প্রফেসর চোখ বন্ধ করে তিনি শুধু খেয়াল করছিলেন, চোখ দিয়ে তিনি তার আত্মার সাথে কমিউনিকেট করে তিনি পড়া শুরু করেছেন। রিসাইট করতে করতে এক সময় দেখলেন যে সেখানে আর কিছু নেই। তো বেশ কিছুদিন প্রফেসর বিভিন্ন সময় একলা থাকা অবস্থায় এই জিনিসগুলো তিনি ফেস করেছেন, এবং তিনি শিওর যে এই যে তিনি যে এফেক্টগুলো পেয়েছিলেন এটা সেই ইন্দ্রাণীর সেই হান্তুর সাথের কারো দ্বারা। কারণ তিনি তার বেশ অনেকদিন ধরেই কোন রকম এক্সারসাইজের সাথে ছিলেন না, এবং তিনি সেই হান্তুর যে ইন্দ্রাণীর কাছে যে হান্তুটা আসতো সেটার ভাইব তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে সেটা খুব স্ট্রং ভাইবের ছিল, এবং তিনি বলেছেন যে এটা আসলেই যদি তারা সঠিকভাবে সেই জারটাকে যদি নষ্ট করতে না পারে বা লুকিয়ে রাখতে না পারে, যদি এটা বের হয় এটা ক্ষতি করবে, এটা তাদের ক্ষতি করবে। তিনি শিওর এটা ওদের ক্ষতি না করলেও যেখানে ছাড়া পাবে সেখানে কারো না কারো ক্ষতি করবে, এবং তিনি এটা নিয়ে বেশ 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 তিনি কনফিউজ যে আসলেই তারা কি পেরেছে কিনা। তবে তিনি বলেছেন যে এই ধরনের দায়িত্ব আমি সাধারণত নিতে চাই না, যে বটলটাকে বা জারটাকে আমি কোথাও রাখার। আজকাল সমুদ্রে কোনো কিছু ফেলেও শান্তি পাওয়া যায় না। তিনি বলেছেন যে আগে সমুদ্রে ফেলে হয়তো নাবিকরাও অনেক কেয়ারফুল থাকতো। আগের আমলের নাবিকরা ওই সময় একটা SOS পাঠানোর সিস্টেম থাকতো, যেটা হচ্ছে মানে মেসেজ ইন দ্য বটল, মানে বটলের মধ্যে একটা চিরকুট লেখা থাকতো, সেখানে SOS পাঠানো থাকতো, সেভ আওয়ার সোলস লেখা থাকতো আর কি। বিভিন্ন মানুষ অনেক সময় কোনো ইনফরমেশন লিখে জাহাজে ছেড়ে দিত, নিউজ ছেড়ে দিত। তো সেটা অনেক সময় অন্য কোনো নাবিক পেলে সেটা শেয়ার করত, কিন্তু এমটি বাটল দেখলে সাধারণত তখনকার নাবিকরা ঘাটতো না, কারণ তাদের মধ্যে এই বিশ্বাসটা ছিল যে অনেক বাটলের মধ্যে তারা জিনি বলতো, তো জিনি ভরে মানুষ ফেলে দেয়, এবং এটার আসলে ধ্বংসাত্মক ক্ষমতা আছে। এবং প্রাচীন অনেক অনেক গ্রন্থে বলা আছে যে সেই সময় কোন জিনি, এরকম কাহিনী পুরানো নাবিকদের কাহিনীতে বলা আছে যে কোন জিনি কোন এরকম বটল পাওয়ার পর, বটল খোলার পর তাদের জাহাজের মধ্যে অভিশাপ নেমে আসে, মানে জাহাজ ডুবে যায়, বিভিন্ন রকমের প্রবলেম হয়, বিভিন্ন মানুষ মারা যায়, মানুষ ঝড়ের কবলে পড়ে, বিভিন্ন সমস্যা পড়ে। তো মানুষ কিন্তু তখনকার নাবিকরা বিশ্বাস করত যে এরকম এমটি বাটল, এরকম এমটি কোনো জিনিস এইভাবে খুলতো না তারা। এখনকার সময় কিন্তু এগুলো কেয়ারই করে না মানুষ। এখন দেখা যাচ্ছে যে কত কিছুই সমুদ্রে ভাসছে, তুলে ফেলে, জালে চলে আসে, মানে মাছ ধরার জাল ব্যাপকভাবে বৃদ্ধি পাইছে। মানুষ দেখা যাচ্ছে যে সুপার নেট দিয়ে ধরতেছে, বিভিন্ন জিনিস অনেক কিছু পাচ্ছে, খুলে ফেলতেছে। তো সুতরাং এখনকার সময় এটা বেশ রিস্কি, কারণ অনেকেরই বিশ্বাস ওই লেভেলে নাই। বিশ্বাস কাদের আছে? যারা আবার অনেক স্টাডি করে, তারা কিন্তু আসলে এই ব্যাপারটার সাথে যতই তারা ডিপে গেছে সায়েন্সের, তারাও কিন্তু এই জিনিসগুলোর সাথে মোটামুটি অ্যাকোয়েন্টেড। তারা বুঝতে পারে যে আসলে ব্যাপারটা কি হতে পারে, মানে দিস ইজ নট ওয়াইজ থিং টু ডু। তো এই জিনিসগুলো তখন তারা বোঝে, কিন্তু এর জন্যই প্রফেসর সাহেব এখন আর রিস্ক নেন না নিজে এগুলোকে ব্যবস্থা করার। আবার মাটির নিচে পুঁতে রাখলেও দেখা যাচ্ছে যে সেই জায়গায় একটা কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, কেউ খুলে ফেললো, তখনই কিন্তু মানে এই জিনিসটা সমস্যা। এবং এই ধরনের যারা জিনি থাকে বা ডিমন থাকে বা জিন থাকে, তারা কিন্তু প্রথমেই একটা কাজ করে ফেলে, যে প্রথমেই যে খোলে তাকেই কিন্তু তারা ধরে প্রথমে। মানে দিস ইজ মানে সামথিং লাইক ওই যে মানে আর কি, মানে যে তাকে প্রথম খুললো তাকেই ধরলো। those who crosses my path, I only hunt them those who crosses my path, kind of things like that। এরকম একটা ব্যাপার আসলে চলে আসে তখন। তো এই ছিল প্রফেসর কায়সারের পাঠানো কাহিনী। এবং তো শুরুতেই যার ঘটনা শেয়ার করব তার নাম সাহান ভাই। তিনি কাতার থেকেই ঘটনাটা পাঠিয়েছেন। উনি যখন ক্লাস 10-এ পড়তেন তখনকার সময় একটা ঘটনা আছে যেটা ওনার মাঝে ঘটেছিল। মানে আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো দলে আছেন। লিসেনার্স, আজকের এই ঘটনাগুলো আশা করছি আপনাদের কাছে ভীষণ রকম ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।